সো আজকে আমরা শুরু করব হৃৎপিণ্ড পড়ব। সো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে হৃৎপিণ্ড। সো আমরা হৃৎপিণ্ড পড়ব। আমরা জানি যে আমরা মানব দেহ বা আমরা জানি স্তন্যপায়ী প্রাণীরা রয়েছি, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড থাকে একটা থাকে। নর্মালি আমাদের স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড একটা, এবং আমরা যে মানুষরা রয়েছে আমাদের মানুষের হৃৎপিণ্ড কয়টি? একটি হৃৎপিণ্ড রয়েছে। এবং হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ সংখ্যা আছে এই প্রকোষ্ঠ সংখ্যা কিন্তু এই প্রজাতির উন্নতির সাথে সাথে চেঞ্জ হয়েছে। হৃৎপিণ্ড প্রকোষ্ঠ প্রজাতির উন্নয়নের সাথে সাথে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের পরিবর্তন হয়েছে। যেমন যদি তুমি মাছের কথা বলে চিন্তা করে দেখো যে আমাদের প্রথম অধ্যায়ে যে স্তন্যপায়ী প্রাণী আমাদের যে ভার্টিব্রাটা প্রাণীদের শ্রেণীবিন্যাস আছে সেখানে 3 প্রকার মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। মাছ যখন স্থলে চলে আসে এবং স্থল এবং জল দুইটাই যখন সে বিচরণ করে তখন তাকে আমরা উভচর বলি। উভচরের হৃৎপিণ্ড কিন্তু হয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর উভচরটা যখন স্থলেই শুধু বসবাস করতে পারে তখন আমরা তাকে বলি কি? আমরা তাকে বলি সরীসৃপ। সেই সরীসৃপের হৃৎপিণ্ড 3.5 বা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং পরবর্তীতে আমাদের আসে পাখি এবং স্তন্য মানে অ্যাবিস এবং স্তন্যপায়ী প্রাণী, তাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এই যে আমরা বিবর্তনের ধারা বলি যে আসলে আমাদের বিবর্তন হয়েছে, এই বিবর্তনবাদ কিন্তু এটা প্রমাণ করে যে জিনিস আস্তে আস্তে সরল থেকে ক্রমাগত জটিলের দিকে চলে এসেছে। তার মানে আমাদের সরল হৃৎপিণ্ড ছিল, সেই হৃৎপিণ্ডটা আস্তে আস্তে জটিল কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। এবং মানবদেহের হৃৎপিণ্ড এমন একটি অঙ্গ যে অঙ্গটি আমাদের দেহের বেঁচে থাকার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্গ যদি বলো আমি বলবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কাজ বন্ধ করে দিয়েছে, দ্যাট মিনস তোমার মারা যাওয়া প্রায় নিশ্চিত। এবং হৃৎপিণ্ড কাজ অফ করে দিলে তোমার সেটা মানে আলটিমেটলি আমাদের বডির 2টা জিনিস আছে যা আমাদের দেহে বেঁচে থাকাটা নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এবং আরেকটা হচ্ছে আমাদের এই মস্তিষ্ক বা ব্রেইন। এই 2টা জিনিস আমাদের দেহের জন্য মোস্ট ভাইটাল পার্টস অফ আওয়ার বডি। এবং এই জন্য আমাদের মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যার কথাই বলো সে কিন্তু এই 2টা অর্গানকে একটা স্পেশাল প্রোটেকশনের মধ্যে রেখে দিয়েছে। যেমন আমাদের মস্তিষ্ক বা ব্রেইন, এই মস্তিষ্ক বা ব্রেইনটা একটা আবরণের ভেতর থাকে। এই যে শক্ত আবরণটা এটাকে আমরা মাথার খুলি বলি, বা মেডিকেলি ও টার্মিনোলজিতে এই জিনিসটাকে আমরা বলি করোটিকা। কি বলি? করোটিকা বলি। এবং আমাদের এই যে বক্ষপিঞ্জর রয়েছে এই বক্ষপিঞ্জর বা আমাদের এই যে অংশটা রয়েছে এটাকে বলি আমরা থোরাসিক কেজ। কি বলি? থোরাসিক কেজ। এই থোরাসিক কেজের ভেতর থাকে কি? আমাদের হৃৎপিণ্ড থাকে। তো আমরা যতই বাংলা মুভিতে দেখি যে আমাদের অনন্ত জলিল হৃৎপিণ্ড বের করে তার স্ত্রী বর্ষাকে দেখায় যে দেখো এখানে কত কষ্ট, তুমি যখন এই কাজটা করছো এখানে এইভাবে গুলি গেছে, এইভাবে গুলি গেছে। আসলে আমাদের হৃৎপিণ্ড কষ্ট, ভালো লাগা, ভালোবাসা এই কোনো কিছুর সাথেই আমাদের হৃৎপিণ্ড জড়িত না। আমরা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে একটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে হার্টের ছবি আঁকি যে দিস ইজ হার্ট, যে তোমার জন্য এক ছেলে এক মেয়েকে হচ্ছে যে বা এক মেয়ে আরেক মেয়েকে এভাবে লিখে পাঠায় যে দোস্ত তোকে আমি অনেক ভালোবাসি। সো এইটা হচ্ছে হার্ট না, এটা আসলে পান পাতা। ঠিক আছে, এটা আসলে হার্ট না, এটা আসলে পান পাতা। সো এই হার্টের ইমোজি বা হার্টের ছবি আমরা পাঠাই বা লাভ ইমোজি আমরা বলি। এটাকে আসলে লাভ ইমোজি বললে হয়তো আরো বেটার হয়, কিন্তু কারণ হার্ট কিন্তু আমাদের এরকম না দেখতে। কারো প্রকৃতপক্ষে হার্ট যদি এরকম দেখতে হয় তাহলে সেটা অনেক বিপদের একটা সাইন সিমটম হয়ে দাঁড়াবে। সো নর্মালি আমাদের হার্ট এরকম না। এবং মেডিকেলে চান্স পাওয়ার পর তোমরা যারা মেডিকেলে চান্স পাবে, তোমরা আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সেই ইউটিউবে ভিডিওটা দেখতে পারো। সেটা হচ্ছে যে তোমার হার্ট নিয়ে একটা ডেমো। তো প্রথম দিন তুমি যখন হার্ট দেখবে তখন তুমি অনেক ডিসহার্টেন হবে, যে তখন তোমার কাছে অনেক হতাশ লাগবে যে আমি এই কি হার্ট দেখলাম। সারা জীবন শয়নে স্বপনে নয়নে আমি চিন্তা করেছি যে হার্ট দেখতে এরকম হবে, কিন্তু বাস্তবে আসলে হার্ট আমি কেমন দেখলাম। সো এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তোমার ভুগতে হবে এবং তুমি হতাশ হবা। বাট আমি তোমাদের হতাশ যেন না হও সেজন্য আগেই বলে দিলাম যে হতাশ হওয়ার কিছু নেই। সো এখন আসো যে আমরা আমাদের পড়ালেখার মধ্যে প্রবেশ করি। এতক্ষণ অনেক ফাও-পেঁচাল পেলে তোমাদের একটি স্টার্ট আপ দিলাম এবং বুঝিয়ে দিলাম যে আজকে পড়ার গতি অনেক ফাস্ট হবে এবং আমাদের বোঝার গতি আরও ফাস্ট হবে। এবং আজকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা জিনিস বুঝে যাব। এখন হচ্ছে আমাদের হার্ট তাহলে বা হৃৎপিণ্ড কয়টা থাকে? একটা থাকে। হৃৎপিণ্ড আমাদের দেহের এমন কিছু অঙ্গের মধ্যে একজন যার একটা সংখ্যা থাকে। আমাদের দেহের বেশিরভাগ জিনিস ডাবল থাকতে পছন্দ করে। 2 চোখ, 2 নাক, 2 কান, তারপর হচ্ছে যে দাঁতের এগুলাও 2 পাশে ভাগ করে থাকে, 2টা ফুসফুস আছে, 2টা কিডনি আছে। তো মোস্ট অফ দ্য পার্টস ইন আওয়ার বডি দেখা যায় তারা কি ডাবল থাকে। সো তারা ডাবল থাকে, দ্যাটস মিন তারা মিঙ্গেল থাকে। কিছু কিছু অর্গান একটা সিঙ্গেল থাকে। সেই সিঙ্গেল একটা অর্গানের নাম কি? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ওয়ান অফ দ্য মোস্ট সিঙ্গেলেস্ট অর্গান। পৃথিবীতে একমাত্র হচ্ছে সিঙ্গেল বলতে গেলে, খুব ভয়াবহ রকমের সিঙ্গেল বলতে গেলে আমাদের হৃৎপিণ্ড সিঙ্গেল একটা মানুষ। তো হৃৎপিণ্ডে একটা হৃৎপিণ্ড থাকে আমাদের। কেউ আবার আমার বিগত স্টুডেন্টদের মতো বললো না যে আমাদের হৃৎপিণ্ড 2টা আছে। আমরা
আমাদের জে এম প্রোমা, আমাদের যে গ্রেট লেজেন্ড জে এম প্রোমা, সেই জে এম প্রোমা বলছে যে আমাদের হৃৎপিণ্ড পেরিফেরাল হার্ট বলতেও কিছু জিনিস রয়েছে। পেরিফেরাল হার্ট অনেক পরের কনসেপ্ট বা অনেক হচ্ছে বেসিক কনসেপ্ট, তো ওই জিনিসে তোমাদের যাওয়ার দরকারই নেই। তোমরা জানবা যে আমাদের মেইন হার্ট বা মেইন হৃৎপিণ্ড কয়টা, একটা হৃৎপিণ্ড থাকে আমাদের, ঠিক আছে, এবং এইটা আমাদের দেহে মেইন কাজ করে। তো এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা। হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করা। এই হৃৎপিণ্ডটা জাস্ট ভালোবাসা, ইমোশন, সুখ দুঃখ কোনো কিছুর সাথে জড়িত না। ওর কাজ হচ্ছে এর ভেতর রক্ত আসবে, চিপে চিপে ও বের করবে, আবার ফাঁপা হয়ে রক্ত টেনে নিয়ে আসবে। সো ওর কাজ হচ্ছে রক্ত আদান প্রদান করা। তার মানে হৃৎপিণ্ডের কাজ কি? রক্ত আদান প্রদান করা। হৃৎপিণ্ডে কিন্তু অন্য কোনো স্পেসিফিক কোনো কাজ নেই। আমরা হৃৎপিণ্ডকে কত কাজের বা কত ভালোবাসার বানিয়ে দিই। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমাদের সমাজে খুব প্রচলিত, যে তুই আমার এটা কইছস না, দেখমু তো তোর কলিজা কত বড়। এই যে আমরা বলি যে মানে কলিজা কত বড়, বা কেউ সাহসের কাজ করে ফেললে বলি ও তোমার কলিজা বড় হয়ে গেছে, তুমি এই কাম করতেছ। তো এই যে ব্যাপারগুলা যে আমরা কলিজা বলি, যে কলিজা মানে কিন্তু আসলে যকৃৎ, যকৃতের মধ্যে কিন্তু মানে সাহস, ভয়, এই ব্যাপারগুলো জড়িত না। সো কলিজা যদি বড় হয়ে যায় তার মানে কিন্তু এটা একটা রোগ। এটা সাহস হওয়ার কোনো মানে ভিত্তিই নাই যে এটা আমাদের কোনো সাহস হবে, কলিজা বড় হয়ে গেছে। তো এই করলো টার্মিনোলজিগুলো আমাদের প্রাচীনকাল থেকে কিছু ভুল টার্মিনোলজি আমাদের সমাজে প্রচলিত আছে। ওকে, এবার আসো আমাদের হৃৎপিণ্ড নিয়ে তাহলে আমরা কিছু কথা বলি। তো আমাদের হৃৎপিণ্ড নর্মালি হচ্ছে কয়টা থাকে? আমাদের হৃৎপিণ্ড নর্মালি থাকে হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড নর্মালি থাকে একটা হৃৎপিণ্ড থাকে। আমাদের হৃৎপিণ্ড কয়টা? একটা হৃৎপিণ্ড আছে। এবং আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, এর মধ্যে অলিন্দ থাকে আর নিলয় থাকে। অলিন্দ আর নিলয়। অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। তো অলিন্দ ইংরেজি কি? অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল। এবং তারা কয়টা করে থাকে? সবাই 2টা করে থাকে। তারা সবাই কয়টা করে থাকে? 2টা। অলিন্দও থাকে 2টা, নিলয়ও থাকে 2টা। যে অলিন্দ আর নিলয়, নিলয় অনেক ছেলেদের নাম হয় এবং তারা খুব প্রেমিক পুরুষ হয়। অলিন্দ নামে কোনো ছেলেকে আমি দেখি নাই, মেয়েদের নাম থাকতে পারে হয়তো অলিন্দ। আমি চিন্তা করেছি আমার বাচ্চা কাচ্চা কারণ আমি একটু অলিন্দ রাখা যায় কিনা। তো এই অলিন্দ যে আছে, এই অলিন্দকে আগে অরিকল বলা হতো। যে অলিন্দকে, অলিন্দের ইংরেজি পূর্বে বলা হতো অরিকল। এটা পূর্বে বলা হতো, বাট এখন বলে না। কারণ এই অরিকল মানে হচ্ছে মানুষের কান। অরিকল মানে আসলে কি? অরিকল মানে হচ্ছে মানুষের কান। এই যে আমাদের কানের এই অংশটা আছে, এটাকে অরিকল বলা হয়। সো পূর্বে বলা হইতো, যেটা বর্তমানে বলে না। পূর্বে বলা হতো, বর্তমানে আচ্ছা ওকে, আমাদের ক্লাইম্যাক্সটা এখনো শুরুই হয়নি। তো আমাদের এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড আমাদের নর্মালি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? আমাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো অলিন্দকে ইংরেজিতে পূর্বে অরিকল বলা হতো, যেটা বর্তমানে বলা হয় না। কারণ কি? এটা একটা মিসনোমার ছিল, ভুল নাম ছিল। বর্তমানে এই অলিন্দকে কি বলা হয়? বর্তমানে অলিন্দকে বলা হয় অ্যাট্রিয়াম বলা হয়। অরিকল টার্মটা পূর্বে ভুলে ব্যবহার করা হতো, যে অরিকলের মিনিং হচ্ছে মানুষের কান। যে অরিকলের মিনিং কি? অরিকলের মিনিং হচ্ছে মানুষের কান। সো অলিন্দ ইংরেজি পূর্বে অরিকল বলা হতো। সো এই জিনিসটা আমরা জেনে রাখলাম একটু। এখন আমাদের হৃৎপিণ্ডের অবস্থান যদি আমি বলি, আমাদের হৃৎপিণ্ডের অবস্থান জানার আগে আমাদের হৃৎপিণ্ডের ছবি দেখতে হবে, যে আমাদের হৃৎপিণ্ডের ছবিটা আসলে কেমন হয়। তো হৃৎপিণ্ডের ছবি যদি আমি বলি, হৃৎপিণ্ডটা দেখতে নর্মালি এমন হয়। তো সহজ ভাষায় আমাদের হৃৎপিণ্ডটা দেখতে মানে ডায়াগ্রামেটিক একটা পিকচার যদি আঁকি, হৃৎপিণ্ড নর্মালি দেখতে এরকম হয়। তো আমাদের হৃৎপিণ্ডটা দেখতে নর্মালি এমন। তো এমন মানে কি? আসলে এমন মানে হচ্ছে যে উপরে মোটা থাকে, নিচে চিকন থাকে। এই যে নিচের যে সরু অংশ, এই নিচের চিকন অংশটাকে বলা হয় অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কিন্তু চূড়া। যে অ্যাপেক্স মানে কি? চূড়া। যে অ্যাপেক্স অফ দ্য মাউন্ট এভারেস্ট, তার মানে হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়া। তো মাউন্ট এভারেস্টের চূড়াকে আমরা বলি অ্যাপেক্স, বা যে কোনো জিনিসের চূড়াকে বলি আমরা অ্যাপেক্স বলি। কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাপেক্সটা কোথায় থাকে? আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের অ্যাপেক্সটা কিন্তু নিচের দিকে থাকে, আর উপরের দিকে যে প্রশস্ত যে অঞ্চলটা, এই প্রশস্ত অঞ্চলটাকে বলি আমরা বেস। প্রশস্ত অঞ্চলটাকে কি বলি আমরা? বেস।
তো এই যে প্রশস্ত যে অঞ্চলটা আছে এটাকে আমরা বলি বেস অফ দ্য হার্ট। এটাকে কি বলি আমরা? বেস অফ দ্য হার্ট। তার মানে আমাদের হার্টটার অবস্থান বা ছবি আমাদের দেহের মধ্যে এরকম হার্টটার নিচের অংশটা এরকম কোণা থাকে আর উপরের অংশটা এরকম প্রশস্ত থাকে দেখতে, যদিও এরকম না, দেখতে বোঝানোর জন্য। তো এই নিচের যে চূড়ার মতো যে অংশ, এই অংশটাকে বলি আমরা অ্যাপেক্স অফ দ্য হার্ট। নিচের এই যে চূড়ার মতো যে অংশটাকে আমরা কি বলি? অ্যাপেক্স অফ দ্য হার্ট। এই যে চূড়ার মতো যে অংশটাকে আমরা কি বলি? অ্যাপেক্স অফ দ্য হার্ট, নট অ্যাপেক্স অফ বাটা শু। মানে বাটা মানে শুয়ের জুতার যে দোকান অ্যাপেক্স, সেই অ্যাপেক্স না, কিন্তু শুয়ের অ্যাপেক্সের নামকরণ কিন্তু চূড়া থেকে আসছে, যে তারা আমাদের দেশের এই জুতা বিজনেসে বা লেদার ইন্ডাস্ট্রিতে চূড়ায় পৌঁছাতে চায়, দ্যাটস ওয়াই তারা নিজেদের নাম দিচ্ছে অ্যাপেক্স। তো তুমি যদি নিজের চূড়াতে পৌঁছাইতে চাও নিজের নামের আগে লাগাই ফেলতে পারো অ্যাপেক্স, অ্যাপেক্স দ্বীপ, অ্যাপেক্স সৌভিক, সো এরকম অ্যাড করতে পারো। তো অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। আর এই যে অংশটা, এই প্রশস্ত অঞ্চলটাকে আমরা বলি বেস। এই অংশটাকে বলি আমরা বেস অফ দ্য হার্ট। এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি বেস অফ দ্য হার্ট। আমাদের বই অনুযায়ী হার্টের দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থে বলা আছে 9 সেন্টিমিটার। যদিও আমি এই মানগুলা মনে রাখার পক্ষপাতিত্ব না, যে এই মানগুলা আমি মনে রাখতে চাই না। তো অ্যাপেক্স মানে তাহলে আসলে কি? অ্যাপেক্স মানে আসলে হচ্ছে চূড়া। তো নর্মালি আমরা অ্যাপেক্স মানে চূড়া বলি বা সরু কোনো অঞ্চল বোঝায়। তো আমাদের হৃৎপিণ্ডের নিচের অংশটা সরু থাকে বলে একে আমরা বলি অ্যাপেক্স অফ দ্য হার্ট। আমরা হৃৎপিণ্ডে তাহলে দুইটা অংশ আছে ইম্পর্টেন্ট অংশ, একটাকে আমরা বলি অ্যাপেক্স, আরেকটাকে বলি কি? বেস। একটাকে বলি আমরা অ্যাপেক্স, আরেকটাকে কি বলি আমরা? বেস বলি। অ্যাপেক্স অফ দ্য হার্ট, বেস অফ দ্য হার্ট। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অ্যাপেক্স অফ দ্য হার্টটা আমরা হৃৎপিণ্ডের অবস্থানের মধ্যে আমরা এই অ্যাপেক্স অফ দ্য হার্টের অবস্থানটা আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করি। অ্যাপেক্স অফ দ্য হার্ট, এই অবস্থানটা আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করি যে কোথায় আছে আমাদের এই অ্যাপেক্স অফ দ্য হার্ট। এই অ্যাপেক্স অফ দ্য হার্টটা অবস্থিত কোথায় আমাদের, এটা আমাদের জানতে হবে। অ্যাপেক্স অফ দ্য হার্ট কোথায় অবস্থিত? আমাদের বইয়ের মধ্যেও বলা আছে যে হৃৎপিণ্ডের চূড়া কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত এটা বলা আছে আমাদের বইয়ের ভেতরে। তো অ্যাপেক্স অফ দ্য হার্ট আমাদের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লেফট। লেফট মানে কি? বাম পাশ। আমরা বলি যে আমাদের হৃৎপিণ্ড শুধুমাত্র বামে থাকে, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। আমরা যদি একটা মানুষকে এইভাবে ভাগ করি, ধরো এটা একটা মানুষ, এটা হচ্ছে যে তার রাইট সাইড, এটা তার লেফট সাইড। আমরা যদি তার হৃৎপিণ্ডের গঠনটা দেখি, হৃৎপিণ্ডের গঠনটা হবে তার এরকম, হ্যাঁ। তার মানে তার হৃৎপিণ্ডের কিছু অংশ ডান পাশে থাকে, বাট সেই ডান পাশে থাকার অংশের পরিমাণ এত কম যে দ্যাটস ওয়াই আমরা হৃৎপিণ্ডকে কি বলি? হৃৎপিণ্ড বাম পাশে থাকে। যে আমরা যে মানুষকে বলি যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, আমরা মানুষকে কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আমরা মানুষকে কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী মানে কি? যে মানুষকে তুমি একটা করাত নিবা, করাত নিয়ে এই বরাবর কেটে দিবা, এই বরাবর সোজা যদি কেটে দাও, কেটে দিলে তার এপাশে একটা ঠাস করে অংশ পড়ে যাবে, এই পাশে একটা ঠাস করে অংশ পড়ে যাবে। এই যে এপাশে অংশটা পড়ছে, এই এপাশে অংশ যদি তুমি দেখো, যা যা পার্টস তুমি দেখতে পাবা, এপাশেও সেম পার্টস দেখতে পাবা। তো তখন আমরা সেই প্রাণীটাকে কি বলি? দ্বিপার্শ্বীয়, মানে দুইটা পার্শ্ব তৈরি হয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী বলি। সো এই যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী রয়েছে, এই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী হইতে গেলে তো হার্টও থাকা লাগবে। সো দেখা যায় হার্টের কিছু অংশ পাওয়া যায়, মানে এমন না যে ফুল অংশ পাওয়া যেতে হবে এরকম কোনো শর্ত নাই। দ্বিপার্শ্বীয় প্রতিসমর ক্ষেত্রে হচ্ছে যে একটু হইলেও থাকতে হবে দুই পাশে, হার্ট দুই পাশে একটু হইলেও থাকে, তো আমাদের একটু রাইট সাইডে থাকে। কিন্তু আমাদের এই অ্যাপেক্স অফ দ্য হার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডিমার্কেশন পয়েন্ট। কেন একটা ইম্পর্টেন্ট ডিমার্কেশন পয়েন্ট? এটা হচ্ছে যে ধরো একটা চেস্ট অফ এ পারসন, এটা ধরো হচ্ছে যে চেস্ট অফ এ পারসন। তার মানে খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই অ্যাপেক্স অফ দ্য হার্ট তাহলে কোন পাশে আসতেছে? অ্যাপেক্স অফ দ্য হার্ট আসতেছে আমাদের লেফট সাইডে। তো এইখান থেকে ধরো, আচ্ছা এটা তো আরো উপরে আর কি, ওকে। তো এইখান থেকে ধরো হচ্ছে যে আমাদের স্টারনাম আছে, এখান থেকে হচ্ছে আমাদের ধরো স্টারনাম আছে, এই বরাবর হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের স্টারনাম। স্টারনাম মানে কি? আমাদের এই জায়গায় সোজা একটা অস্থি থাকে যাকে আমরা বলি স্টারনাম বলি। স্টারনাম যদি তুমি না জেনে থাকো তাহলে আমার স্টারনামের উপর ভিডিও আছে এবং সেই ভিডিওগুলা
লিখে নোট করার উপর একটা গিফট ক্যাম্পেইনও চলছে 8 তারিখ পর্যন্ত। আমার এই অস্থির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নোট করলে তুমি কিছু গিফটও পেতে পারো। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে স্টারনাম। এই স্টারনামের সাথে থেকে স্টার্ট হবে আমাদের রিবস বা পরশুকা যুক্ত থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব। এখানে ধরো যুক্ত থাকবে একটা রিবস বা পরশুকা, এটাকে বলি আমি সেকেন্ড রিবস। এখানে একটা রিবস বা পরশুকা থাকবে, তাকে আমি বলি ধর থার্ড রিবস। এখানে একটা রিবস বা পরশুকা থাকবে যাকে আমি বলবো ফোর্থ রিবস। এখানে একটা পরশুকা থাকবে যাকে আমি বলবো ফিফথ রিবস। এখানে একটা খেয়াল করে আমি ছবিটা আবার একটু মুছে, এখানে আরেকটা হচ্ছে যে পরশুকা থাকবে যাকে ধরো আমি বলছি সিক্সথ রিব। হ্যাঁ, তার মানে আমার 6টা পরশুকা আমি তোমাদের দেখাইলাম। হ্যাঁ, পরশুকা মানে কি? পরশুকা মানে হচ্ছে রিবস। আমাদের এই যে বুকের যে খাঁচা আছে না, বুকের খাঁচা বলি যে আমরা বাংলা ভাষায়, বা থোরাসিক কেজ, এই জায়গায় যে অংশগুলো ভাবে গেছে না, এগুলোকে বলে পরশুকা বলে। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা পরশুকা বলি। তো খেয়াল করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের হার্ট কিন্তু এই যে আমাদের হার্ট, এই ধরো এইভাবে আছে আমাদের হার্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের হার্টের অবস্থান। এগুলো হচ্ছে আমাদের পরশুকা। এই ছবিটা একটু ভালো করে আঁকবা। এই যে আমাদের এই পরশুকাটাকে বলি আমরা ফার্স্ট রিব, এটাকে বলি আমরা সেকেন্ড রিব, এটাকে বলি আমরা থার্ড রিব, এটাকে বলি আমরা ফোর্থ রিব, এটাকে আমরা বলি ফিফথ রিব, এটাকে বলি আমরা সিক্সথ রিবস। দ্যাট মিনস দোজ আর আওয়ার রিবস বা পরশুকা। সো এই পরশুকার মধ্যে খেয়াল করে দেখো, দুইটা পরশুকার মাঝখানে যে জায়গা, দুইটা পরশুকার মাঝখানে যে জায়গা, পরশুকাগুলাকে গ্রিক ভাষায় বলা হয় কোস্টা বলা হয়। পরশুকাগুলাকে গ্রিক ভাষায় কি বলা হয়? পরশুকাগুলাকে গ্রিক ভাষায় বলা হয় কোস্টা। পরশুকা, পরশুকাকে আমরা গ্রিক ভাষায় কি বলি? পরশুকাকে আমরা ল্যাটিন ভাষায় আমরা বলি হচ্ছে কোস্টা। তাইলে এই রিবস দুইটা মানে কোস্টা, দুইটা কোস্টার মাঝখানে জায়গা। এই যে দেখো, এটা একটা কোস্টা, এটা একটা কোস্টা। এই দুইটা কোস্টার মাঝখানে একটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এই দুইটা কোস্টার মাঝখানে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইন্টার কোস্টাল স্পেস। তো আমি যা লিখছি সেটা আবার এখানে লিখতেছি, দুইটা কোস্টার মাঝখানে জায়গা, তার মানে ইন্টার কোস্টাল। তার মানে কি? কোস্টার মাঝখানে, ইন্টারকোস্টাল কি? ফাঁকা জায়গা, ইন্টারকোস্টাল স্পেস। তো আমরা দুইটা পরশুকার মাঝখানে যে জায়গা থাকে সেই জায়গাটাকে বলি আমরা ইন্টারকোস্টাল স্পেস। দুইটা পরশুকার মাঝখানে যে জায়গা থাকে তাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল স্পেস। দুইটা পরশুকার মাঝখানে যে জায়গা থাকে তাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল স্পেস। দুইটা রিবস বা পরশুকার মাঝখানে যে জায়গা থাকে তাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল স্পেস। আর পরশুকা যে জিনিসটা রয়েছে, এখন বাংলা ভাষায় তাহলে আমি কি বলবো? আমাদের বই তো বাংলা ভাষায় বলা, আমাদের বইয়ে বলা হচ্ছে আন্তঃপরশুকা ফাঁকা স্থান, এরকম মোস্ট প্রবাবলি টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে। তো এটা কোস্টা না, এটা কোস্ট হবে। আচ্ছা, কোস্ট হবে। তো এই পরশুকা ল্যাটিন ভাষায় পরশুকা মানে হচ্ছে কোস্ট, তো এই জন্য আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। তাহলে দেখো, এই যে আমাদের ইন্টারকোস্টাল স্পেস বা দুইটা পরশুকার মাঝখানে জায়গা, তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট আর সেকেন্ড তার মাঝখানে জায়গা পাবা হচ্ছে যে একটা, সেকেন্ড আর থার্ড তার মাঝখানে জায়গা পাবা যেটা, তাকে আমরা বলবো সেকেন্ড। থার্ড আর ফোর্থের মাঝখানে যেটা পাবো তাকে আমি বলবো থার্ড। ফোর্থ আর ফিফথের মাঝখানে যাকে পাবো তাকে আমি বলবো ফোর্থ। ফিফথ আর সিক্সথের মাঝখানে যাকে পাবো তাকে আমরা বলবো ফিফথ। তার মানে খেয়াল করে দেখো, এই যে অ্যাপেক্স অফ দ্য হার্ট কোন জায়গায় থাকতেছে? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। অ্যাপেক্স অফ দ্য হার্ট কোথায় পাচ্ছি আমরা? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এই অ্যাপেক্স অফ দ্য হার্ট আমি কোথায় পাচ্ছি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাই লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তার মানে আমরা আমাদের এই অ্যাপেক্স অফ দ্য হার্টটা কোথায় পাই? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাই। কোথায় পাই? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস।
তো এই লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসটা কেন আমাদের এত ইম্পর্টেন্ট, বা আমরা কেন এই জিনিসটাকে এত গুরুত্ব দিয়ে শিখাচ্ছি তোমাদের, কারণ এই জায়গাটায় স্টেথোস্কোপ ধরলে আমরা সবচেয়ে ভালো হার্ট সাউন্ড পাই। সো অ্যাপেক্স অফ দ্য হার্টের ইম্পর্টেন্স কি? অ্যাপেক্স অফ দ্য হার্টের ইম্পর্টেন্স হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্টের ইম্পর্টেন্স হচ্ছে যে হার্ট সাউন্ড আর বাংলায় লিখি, হার্ট সাউন্ড সবচেয়ে ভালোভাবে শোনা যায় এইখানে। সো এই জায়গায় আমাদের খুব ভালোভাবে হার্ট সাউন্ড শোনা যায়। দ্যাটস ওয়াই এই জায়গাটা আমাদের মেডিকেল প্রফেশন থেকে শুরু করে সবার জন্য জানা উচিত যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমাদের এই যে হার্ট থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তার মানে কি এই যে দুইটা কোস্টা, এটা একটা কোস্টা, এটা একটা কোস্টা, এই দুইটা কোস্টার মাঝখানে যে জায়গাটা থাকে এই জায়গাটাকে কি বলে? জায়গাটাকে বলা হয়, কমেন্টে কথা বলতেছে বৈশা বৈশা, এই জায়গায় আমি বুঝাচ্ছি সেদিকে কারো নজর নেই, এটাকে আমরা কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। তো এরকম ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে গিয়ে আমরা লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমরা এই অ্যাপেক্স অফ দ্য হার্ট পাই। এখন তুমি হচ্ছে যে সদ্য ইন্টারপোল একজন স্টুডেন্ট, তুমিও চাচ্ছ যে অ্যাপেক্স অফ দ্য হার্টবিট শুনতে চাও তুমি, বা তোমার হার্টবিট শোনার ইচ্ছা জাগ্রত হয়েছে। এখন তুমি কিভাবে হার্টবিট নির্ণয় করতে পারো, বা তুমি বলতে পারো যে ভাই আমি কিভাবে এই লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি খুঁজে পাবো, বা এই জায়গাটা আমার তো খুঁজতে হবে, আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস? এটা বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমাদের এই যে স্টার নামের কথা যদি আমি বলি, স্টার নাম, আমাদের যে স্টার নাম রয়েছে, স্টার নামটা দেখতে এরকম হয় নর্মালি, তাই না? তো আমাদের স্টার নামের এই তিনটা অংশ, যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ম্যানুব্রিয়াম। স্টার নামের উপরের অংশটাকে আমরা কি বলি? ম্যানুব্রিয়াম। এই যে অংশটাকে আমরা কি বলি? বডি অফ দ্য স্টারনাম। নিচের অংশটাকে আমরা কি বলি? জিফয়েড প্রসেস। তো আমাদের স্টারনামটা এরকম একটা লম্বা একটা অস্থি, তার তিনটা অংশ। উপরের অংশটাকে বলি আমরা ম্যানুব্রিয়াম, তারপরে অংশটাকে আমরা বলি বডি অফ দ্য স্টারনাম, তারপরটাকে বলি আমরা, নিচে একটা অংশ থাকে যাকে আমরা বলি আমরা জিফয়েড প্রসেস। তো এই যে আমাদের স্টারনাম, তার মানে এটা স্টারনাম, ঠিক আছে? দিস ইজ স্টারনাম। স্টারনামের এই যে জায়গাটা, যে জায়গাটা ম্যানোব্রিয়াম এবং বডি, ম্যানোব্রিয়াম এবং বডি যে জায়গাটা একসাথে যুক্ত হয়, সেই জায়গাটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। কি তৈরি করে? একটা অ্যাঙ্গেল বা একটা সূক্ষ্ম কোণ তৈরি করে। এই যে আমাদের স্টারনামের জিফয়েড প্রসেস, স্টারনামের ম্যানোব্রিয়াম এবং বডি, এই দুটো যে জায়গায় যুক্ত হয় সেই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি করে, একটা সূক্ষ্ম কোণ তৈরি করে। কি কোণ তৈরি করে? একটা সূক্ষ্ম কোণ তৈরি করে। তার মানে এই জায়গায় একটা আমাদের কি তৈরি হয়? সূক্ষ্ম কোণ তৈরি হয়। তার মানে হচ্ছে যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। সহজ ভাষায় আমি যদি বলি, তার মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তার মানে এই জায়গায় একটা অ্যাঙ্গেল বা একটু উঁচু জায়গা তৈরি হয়। এই জায়গাটায় বডির এই জায়গাটায় হাত দিয়ে দেখো, তোমার নিজের দেহই তো, হাত দিয়ে দেখো যে এখানে একটা উঁচু জায়গা পাওয়া যায়। বা বাসায় যদি ছোট ভাই বোন থাকে তাকে নিয়ে আসো, নিয়ে আসলে দেখবে এই জায়গায় এখানে এরকম একটা উঁচু জায়গা পাওয়া যায়। আমাদের স্টারনামে এখানে একটা উঁচু জায়গা পাওয়া যায়। এই যে উঁচু জায়গা, তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ লুইস। বিজ্ঞানী লুইস সাহেব সর্বপ্রথম এই উঁচু জায়গাটা খুঁজে বের করছে। দাঁড়াও, আমি আমার বডিতে একটু দেখানোর চেষ্টা করি। ডিগ্রি মিগ্রি জানি না, এখানে এই জায়গায় তোমার নিজের বডিতে খুঁজে দেখার চেষ্টা করো, এই জায়গাটা একটা অ্যাঙ্গেল পাবা বা উঁচু জায়গা পাবা। এটা আমাদের বডির একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এই যে জায়গায়, জায়গাটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ লুইস, বা এটাকে আমরা লুইস সাহেবের অ্যাঙ্গেল বলি, কারণ বিজ্ঞানী লুইস সর্বপ্রথম এই জায়গায় অ্যাঙ্গেলটা আবিষ্কার করে। ডিগ্রিটা সেভাবে দেওয়া নেই। তো এইখানে দেখো, পাইছো তোমরা? তো এই জায়গার ইম্পর্টেন্সটা কি? এই জায়গার ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গায় আমাদের সেকেন্ড রিব যুক্ত থাকে। এই জায়গায় কি যুক্ত থাকে? আমাদের সেকেন্ড রিব।
এই জায়গায় যুক্ত থাকে আমাদের সেকেন্ড রিব, এই অ্যাঙ্গেল অফ লুইস বরাবর আমাদের যুক্ত থাকে সেকেন্ড রিব। এখান দিয়ে সোজা হাত নামাবা, হাত নামাইলে দেখবে একটা জায়গা উঁচু লাগতেছে একটু, যে জায়গাটা উঁচু লাগে সেই জায়গাটাই হচ্ছে যে অ্যাঙ্গেল অফ লুইস। এই জায়গার ইম্পর্টেন্স হচ্ছে এই জায়গা বরাবর এইদিকে যাবা, দেখবে একটা পরশুকা সোজা গেছে, এই জায়গা বরাবর সোজা যাবা, দেখবে একটা পরশুকা সোজা গেছে। মানে এই জায়গাটা বোঝার আরেকটা উপায় হচ্ছে দেখবে একটু উঁচু জায়গা, খুব বেশি উঁচু না, খুব অল্প কোণ তৈরি হয়, এবং এটা বোঝা যাওয়ার এটা ঠিক বরাবর দেখবা একটা পরশুকা গেছে, সেই পরশুকাটাকে বলে সেকেন্ড রিব বলে। কি বলা হয়? সেকেন্ড রিব বলা হয়। সেকেন্ড রিব বলা হয়। তো সেকেন্ড রিবের নিচে একটা ফাঁকা জায়গা আছে, দেখো মাংসল ফাঁকা জায়গা, সেকেন্ড রিব, তার নিচে থার্ড রিব, মাঝখানে একটা মাংসল ফাঁকা জায়গা, তার মানে কি এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তারপর যাও সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের পর থার্ড ইন্টারকোস্টাল স্পেস, তারপর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, তারপর ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের এই জায়গাটায় এভাবে হাত রাখো, হাত রাখো, দেখো হাত রাখলে কিছু একটা এসে তোমার হাতে ধাক্কা দিবে, হাত রাখো, হাত রাখলে দেখবে কিছু একটা এসে তোমার হাতের উপর ধাক্কা দিচ্ছে। সিম্পল, জেন্টালি রাখো, বেশি মোটা হইলে কিন্তু পাবা না, ঠিক আছে? এটা অনেক সময় হার্টবিট ভালোভাবে বোঝা যায় না বেশি মোটা যদি কোনো ব্যক্তি হয়, বা অনেক সময় আমাদের এই অ্যাপেক্সটা দুইটা জায়গার মাঝখানে না থেকে একটা পরশুকার উপরে পড়ে যায়, যখন পরশুকার উপরে পড়ে যায় তখন বোঝা যায় না। তো হার্টবিটটা সবচেয়ে ভালো বোঝা যায় চিকুন পাতলা টাতলা মানুষের ক্ষেত্রে, বা বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চাকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে তার এরকম গয়না দেখো যে জাস্ট হচ্ছে যে আমাদের এই জায়গায় ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এবং এখানে একটা ধাক্কা লাগে, বা আরও সহজ ভাষায় বলে জাস্ট বিলো দ্য নিপল, আমাদের যে নিপল রয়েছে সেই নিপলের নিচে আমাদের এই হার্টের অ্যাপেক্স বিটটা বোঝা যায়। তো আজকে ক্লাসের পরে নিজের অ্যাপেক্স বিট খুঁজে বের করবা, বা বাসায় যদি ছোট ভাই বোন থাকে তার উপর এই অ্যাপেক্স বিট খোঁজার ট্রাই করবা। এই জায়গায় এই অ্যাপেক্সটা একটা ধাক্কা দেয় এইভাবে, ধাপ 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 ধাপ, এই যে অ্যাপেক্সের যে ধাক্কাটা, এটাকে আমরা বলি অ্যাপেক্স বিট। তাইলে এই অ্যাপেক্স অফ দ্য হার্টে আমরা আরেকটা জিনিস পাই যেটাকে আমরা কি বলি? অ্যাপেক্স বিট বলি। এবং এইটা আমরা এই জায়গায় স্টেথোস্কোপ যদি লাগাই, আমার স্টেথোস্কোপটা কই আছে, কই রাখছি না আম্মু, এই জায়গায় যদি আমরা স্টেথোস্কোপটা লাগাই, স্টেথোস্কোপ লাগালে হার্ট সাউন্ড সবচেয়ে ভালো এই জায়গায় শোনা যায়, হার্ট সাউন্ড সবচেয়ে ভালো এই জায়গাটায় শোনা যায়। পাওয়া গেছে, নিয়া পাওয়া গেছে হার্টবিট। সো এটা ট্রাই করে দেখতে পারো এখন একটু, এই জায়গায় জাস্ট হাত রাখো, দেখবে একটা ধাক্কা লাগতেছে। ফিল করার চেষ্টা করো, এটা খুব জোরে ধাক্কা না, এইভাবে ধাক্কা দিবে না। তোমাকে যদি খুব জোরে জোরে ধাক্কা দেয়, যে তুমি হাত রাখছো তোমার হাত উঠে যাচ্ছে, সেটা কিন্তু সমস্যা, সেটা কিন্তু একটা রোগ, আমরা এটাকে হিপ বলি, উঠে গেলে। সো হাত রেখে দেখো, তুমি হার্টবিট বুঝতে পারবে এই জায়গায়। ওকে, সো আমরা তাইলে হচ্ছে যে এই অ্যাপেক্স অফ দ্য হার্ট নিয়ে তাহলে পড়লাম। এখন ধরো অ্যাপেক্স অফ দ্য হার্ট তুমি মানে এই জায়গায় তুমি হার্টবিট পাচ্ছ না, এই জায়গায় তুমি হার্টবিট পাচ্ছ না কোনো একটা ব্যক্তির, তখন তুমি আসলে কি ধরতে পারো? দুইটা রিজন বললাম, যে একটা হতে পারে যে অবেসিটি হতে পারে, আরেকটা হতে পারে কি যে এই জায়গায় যে আমাদের রিপস আছে সেই রিপসের উপর পড়ে গেছে অ্যাপেক্সটা, দ্যাটস ওয়াই আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। আরেকটা কারণ কি হতে পারে? এবং আরেকটা কারণ হতে পারে ডেক্সট্রোকার্ডিয়া। আরেকটা কারণ কি হতে পারে? ডেক্সট্রোকার্ডিয়া। আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রো মানে হচ্ছে ডানাবর্তী, ডানাবর্তী হৃৎপিণ্ড। তার মানে হচ্ছে হৃৎপিণ্ড কোন পাশে থাকে? ডেক্সট্রোকার্ডিয়া মানে কি? ডানে হৃৎপিণ্ড। ডেক্সট্রোকার্ডিয়া মানে কি? ডানে হৃৎপিণ্ড। এরকম পেশেন্ট হাজারে না লাখে কোটিতে একটা পাওয়া যায়। ডেক্সট্রোকার্ডিয়া পেশেন্ট খুবই কম, হয়তো লাখে একটা পাওয়া যায়, কোটিতে হয়তো 10টা পাওয়া যায়, এরকম ডেক্সট্রোকার্ডিয়ার পেশেন্ট, এত রেয়ার ডেক্সট্রোকার্ডিয়ার পেশেন্ট। সো ডেক্সট্রোকার্ডিয়া মানে হচ্ছে কি হৃৎপিণ্ডের ডান পাশে থাকে। এবং আমার সৌভাগ্য ছিল আমি আমার মেডিকেলে একটা ডেক্সট্রোকার্ডিয়া পেশেন্ট দেখতে পেয়েছিলাম, 80 বছর বয়সের একটা বয়স্ক লোক, তার মধ্যে এই ডেক্সট্রোকার্ডিয়া বা ডানে হৃৎপিণ্ড দেখা গেছে। তো হৃৎপিণ্ড যদি ডানে থাকে তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি ডেক্সট্রোকার্ডিয়া বলি।
আচ্ছা, তো পাও না, স্টেথোস্কোপ বসাইলে ভালোভাবে শোনা যায়, অনেক সময় ফিল করতে পারে না, ফিল না করতে পারলে আমরা হচ্ছে যে পেশেন্টকে ল্যাটারাল সাইড কাত করে তারপর হচ্ছে যে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। যে যাই হোক, তোমরা তোমাদের বাসায় ছোট বাচ্চা থাকলে ট্রাই করতে পারো, বা নিজের এই জায়গাটা একদম গুনে গুনে যাও তুমি। আজকে এখন না লাগবে না, ক্লাস শেষে জাস্ট গুনবা, এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, একদম গুনে গুনে যাবা, জাস্ট নিপেলের নিচে হাত রাখবে এভাবে, এই জায়গাটা বা এই আঙ্গুলগুলা দিয়ে ফিল করার চেষ্টা করবা, দেখবা বুঝতে পারবা। মানে ধীর স্থির হয়ে খুব, মানে কার্ডিওলজি বা কার্ডিয়াক সার্জারি সাবজেক্ট আমার কাছে খুব ভালো লাগে, কারণ কি এটার মধ্যে মাথা খুব ঠান্ডা থাকা লাগে, মাথা খুব গরম হয়ে এখানে কিছু করা যায় না, একদম ধীর স্থিরভাবে চিন্তা করবা, দেখবা যে ভাববা, দেখবা যে এখানে হার্টবিট তুমি খুঁজে পেয়েছো। এখন হচ্ছে ডানে থাকলে, ডানাবর্তী বা আমরা ডেক্সট্রোকার্ডিয়া বলি, ডানে হৃৎপিণ্ড থাকলে, এখন ডানে থাকলে কি কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ডানে থাকলে অনেক সমস্যা। আমাদের যে ধমনী শিরাগুলো আছে, যেগুলো আমাদের বডিতে যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সব উল্টা প্রোগ্রাম হয়, সব উল্টাভাবে আমাদের ধমনী শিরা এগুলো ব্লাড সাপ্লাই যায়, যেটা আমাদের দেহের জন্য একদমই ভালো না। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সব অঙ্গ বিপরীত দিকে, শুধু হৃৎপিণ্ড না, হৃৎপিণ্ড বামে থাকার কথা ছিল, হৃৎপিণ্ড ডানে, এরকম না, সব অঙ্গ বিপরীত দিকে। যেমন ধরো যকৃৎ কোথায় থাকার কথা? যকৃৎ থাকার কথা হচ্ছে ডানে, যকৃৎ চলে গেল বামে। স্টমাক কই থাকার কথা ছিল? স্টমাক থাকার কথা ছিল বামে, সেটা চলে আসছে ডানে। তো আমাদের জন্মের সময় আমাদের রোটেশন হয়, ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনে কোনো ঝামেলার কারণে এরকম হতে পারে, বামটা ডানে, ডানটা বামে চলে যেতে পারে, তখন সেই অবস্থানটাকে আমরা বলি সাইটাস ইনভার্সাস। তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি? সাইটাস ইনভার্সাস। তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি? সাইটাস। সাইট মানে সাইটটা কি হয়ে গেল? ইনভার্স হয়ে গেছে, এটাকে আমরা বলি সাইটাস ইনভার্সাস। যে আমাদের হৃৎপিণ্ড যদি ডানে থাকে তাহলে আমরা কি বলবো? আর সব অঙ্গ যদি আমাদের ডানে থাকে বা সব অঙ্গ যদি তার নির্দিষ্ট দিকের বিপরীত দিকে থাকে, তখন আমরা তাকে বলি সাইটাস ইনভার্সাস। এবং এই সমস্যাগুলোর কারণে পেশেন্ট দেখা যায় অনেক বেশি দিন বাঁচে না এবং তার নানা ধরনের প্রবলেম ডেভেলপ করে। বাট শুধু ডেক্সট্রোকার্ডিয়া থাকলে যদি সাইটাস ইনভার্সাস হয়, সব অঙ্গ বিপরীত দিকে, জাস্ট মিরর ইমেজ, ডানেরটা বামে, বামেরটা ডানে চলে যায়, তখন আসলে ঝামেলা। বা ডেক্সট্রোকার্ডিয়া নিয়েও পেশেন্ট বাঁচে। যেমন আমি যে পেশেন্টটা দেখছিলাম বা আমাদের নজরে যে পেশেন্ট আসছিল, তার বয়স কিন্তু প্রায় 80 বছর ছিল। সো ডেক্সট্রোকার্ডিয়া হলে খুব বেশি সমস্যা হয় না, বেঁচে যায়, বাট হার্টের সমস্যা নিয়ে তাকে চিরজীবন থাকতে হয়। ওকে, সো আমরা হার্টের নিয়ে এটা জানলাম। তাহলে অ্যাপেক্স অফ দ্য হার্ট কোথায় থাকে? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আজকে ক্লাস শেষে অ্যাপেক্স অফ দ্য হার্ট বের করে আমাকে জানাবা সবাই, যে সবাই সবার অ্যাপেক্স অফ দ্য হার্ট খুঁজে পেয়েছো কিনা। ওকে, সো তাহলে আমাদের বেসিক একটা জিনিস আমরা তাহলে জানলাম, এবং এই জিনিসটা আমার তোমাদের জানানো খুব দরকার ছিল, দ্যাটস আমি তোমাদের জানাইলাম। ওকে, এবার আসো আমরা, ওকে ওকে এবার আসো হচ্ছে আমরা আমাদের হৃৎপিণ্ডের মেইন যে কাজ আছে, মেইন কাজে যে মেডিকেল কলেজে ফেল একটা কমন ওয়ার্ড, যে ফেল করা মেডিকেল কলেজে একটা কমন টার্মিনোলজি। দেখা যায় যত ভাগাভাগ স্টুডেন্টই হোক, বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেল কলেজে ফেল করে। অনেকেই ফেল করে একটা পরীক্ষা, আইটেম, কার্ড বা টার্ম, কোনো জায়গায় ফেল করতেই পারে, করলে পরীক্ষাটা আবার অ্যাপেয়ার করা লাগে। এটা হচ্ছে মেডিকেল কলেজের সিস্টেম। তো আমাদের একটা সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ারে, যে সাবজেক্টের নাম অ্যানাটমি। অ্যানাটমিকে বলা হয় মেডিকেলের ওয়ান অফ দ্য মোস্ট বোরিং সাবজেক্ট বা কঠিন সাবজেক্ট। কেমনে জানি আমার আনফর্চুনেটলি আমার হচ্ছে কঠিন জিনিস ভালো লাগে, এরকম একটা ব্যাড হ্যাবিট আছে আমার। সো আমার কাছে অ্যানাটমি খুব ভালো লাগতো। সো অ্যানাটমিতে একটা পোর্শন আছে বা একটা অংশ আছে যাকে আমরা বলি সারফেস মার্কিং। তাকে আমরা কি বলি? সারফেস মার্কিং। মানে আমাদের হার্ট আঁকা লাগবে। যে আমাদের যে মামা থাকে, মোবারক নাম, সেই মোবারক মামাকে হচ্ছে যে ইজ্জতহানি করা হয়, তো সে হচ্ছে শার্ট খুলে আমাদের সামনে দাঁড়ায় থাকে, আমরা হচ্ছে তার গায়ে চক দিয়ে আঁকি। ম্যাম বসে থাকে একজন, এই হার্টের রাইট বর্ডার আঁকো, এই হার্টের লেফট বর্ডার আঁকো। তো ম্যাম বসে থাকে, আমরা হচ্ছে আঁকি ব্যাপারটা, হার্টটা আঁকি, মানে সাইডে আঁকি। তো এখানে আমাদের ফার্স্ট যে টার্ম ছিল মেডিকেলে, ফার্স্ট টার্মের নাম বলা হয় থোরাক্স কার্ড বলা হয়। সেখানে এই হার্ট, লাংস, বক্ষপিঞ্জরের যে অস্থিগুলো আছে সেগুলো নিয়ে পড়ানো হয়। তো ফার্স্ট কার্ডে সারফেস মার্কিংয়ে আমার ফ্রেন্ডরা অনেকেই ধুমাধুম ফেল করছে। কেন ফেল করছে? ফেল করার কারণ, ম্যাম বলছে যে মোবারক মামা দাঁড়ায় আছে, ধরো এই আমি, এই হচ্ছে মোবারক মামা, আমার দিকে তাকায় আছে, মানে চোখে চোখ,
নাকে নাক, মানে সামনাসামনি দাঁড়ায় আছে, আমার সামনাসামনি দাঁড়ায় আছে জাস্ট। তো যখন উনি আমার সামনাসামনি দাঁড়ায় থাকবে তখন আমার লেফট হ্যান্ড কিন্তু তার রাইট হ্যান্ড, আমার লেফট হ্যান্ড মানে কি তার রাইট হ্যান্ড, আমার রাইট হ্যান্ড মানে কি তার লেফট হ্যান্ড। তার মানে একটা মানুষ যখন মুখোমুখি দাঁড়ায় থাকবে তোমার সামনে, মুখোমুখি দাঁড়ায় থাকলে কিন্তু সব কিছু বিপরীত হয়ে যায়, মুখোমুখি দাঁড়ায় থাকলে সব কিছু কী হয়ে যায়, বিপরীত। রাইট সাইড তার লেফট সাইড, তোমার লেফট সাইড তার রাইট সাইড, ঠিক আছে। তো এই যে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা বোঝে নেই। তো মোবারক মামা দাঁড়ায় আছে, ম্যাম বলছে এই লেফট সাইড অফ দ্য লাংস আঁকো, লেফট সাইডের লাং আঁকো। তো সে তো খুব সুন্দর, তার লেফট সাইড যে এটা যায়, আমার নিজের লেফট সাইড যেটা সেটাকেই লেফট সাইড ভেবে আঁকতেছে, বাট সামনের মানুষ আমার সামনাসামনি বসে আছে, আমার লেফট সাইড মানে তার রাইট সাইড। সো হচ্ছে যে হার্টের ক্ষেত্রেও এটা, আমরা যখন হার্টের কথা চিন্তা করি, আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে সেই সামনের ব্যক্তির কথা আমি চিন্তা করি, যে আমার সামনে একটা মানুষ দাঁড়ায় আছে, জলজন্ত মানুষ দাঁড়ায় আছে। সো সামনে একটা জলজন্ত মানুষের হার্টের দিকে আমি নজর দিই যে তার হার্টটা কি এমন আছে। তো তার হার্টের দিকে যখন আমি নজর দিই, তার মানে আমার লেফট হ্যান্ড তার কী হবে, রাইট হ্যান্ড, আমার রাইট হ্যান্ড তার কী হবে, লেফট হ্যান্ড হবে। সো এই রাইট লেফট মানে ডান বাম জ্ঞান না থাকলে বিপদ হয়ে যায় জীবনে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ডান বাম জ্ঞান খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডটাকে 4টা ভাগে ভাগ করি, এরকম হৃৎপিণ্ডকে 4টা ভাগে ভাগ করি। হৃৎপিণ্ডকে আমরা 4টা ভাগে ভাগ করি। তো আমি যখন এইভাবে দাঁড়াবো তখন এটা আমার লেফট হ্যান্ড। সো এটা যখন আমার লেফট হ্যান্ড হবে তাহলে এই সাইডটাকে আমরা কি বলবো, এই সাইডটাকে বলবো আমরা রাইট সাইড। এটা আমার রাইট হ্যান্ড। সো এটা আমার যদি রাইট হ্যান্ড হয় তাহলে এই পাশটাকে আমি কি বলবো, কারণ আমি ভাবতেছি এই মানুষটা আমার সামনাসামনি দাঁড়ায় আছে, তার মানে এটা কি হবে, লেফট সাইড হবে, ঠিক আছে। তো হৃৎপিণ্ড আঁকতে নিলে এই ব্যাপারটা খেয়াল করবা যে রাইট লেফট নিয়ে যেন ঝামেলা না লাগে। তুমি খাতার মধ্যে আঁকতেছো, তার মানে তোমার সামনে অপোজিটে, তোমার সামনে মুখোমুখি হয়ে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে সেই ব্যক্তিটার হৃৎপিণ্ড আঁকছো, তার মানে তোমার লেফট হ্যান্ড অলওয়েজ তার রাইট হ্যান্ড, তোমার রাইট হ্যান্ড অলওয়েজ তার লেফট হ্যান্ড। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা খেয়াল করো, তো রাইট অ্যান্ড লেফট আমরা দুইটা পাশ আগে, তার মানে হার্ট আঁকার আগেই তোমার রাইট অ্যান্ড লেফট ডিমার্কেশন করে নিতে হবে যেন রাইট লেফটের কোনো ঝামেলা না লাগে। এই রাইট আর লেফট তুমি ডিমার্কেশন করে নিলা। তো উপরের দুইটা যে আছে তাকে আমরা বলবো অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম। এই নিচে যে দুইটা থাকবে তাকে আমরা বলবো ভেন্ট্রিকল, তাকে আমরা কি বলবো, ভেন্ট্রিকল বলবো। নিচে যে দুইটা আছে সেই দুইটাকে আমরা কি বলছি, ভেন্ট্রিকল বলছি। এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল। তাহলে খেয়াল করো, তাহলে এটাকে আমি কি বলতে পারি, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ লেফট অ্যাট্রিয়াম, দিস ইজ রাইট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট ভেন্ট্রিকল। তার মানে আমরা রাইট লেফট এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আর ভেজাল লাগবে না, ঠিক আছে। এই পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউতে আসে যে এই জিনিসটা কোথা থেকে উঠছে, ওই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিস কই আসছে, ওই জিনিস কই আসছে। এই ব্যাপারগুলো আমাদের ভেজাল লাগানো যাবে না। আমরা হৃৎপিণ্ডটাকে কীভাবে সোজা ভাষায় চিন্তা করব যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ। আমরা একটা ডায়াগ্রামেটিক পিকচার রাখছি, আমরা হৃৎপিণ্ড প্রথমে বুঝবো, বোঝার পর তারপর অন্য কোনো কিছুতে আমরা যাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের রাইট লেফটে ঝামেলা। সো আমি যেহেতু ভেতরে কোনো কিছু আঁকবো বা লিখবো, দ্যাটস আমি জায়গাগুলো মুছে দিলাম এবং আমি এর পাশে জাস্ট ছোট করে লিখে রাখছি যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা কোথায় লেখা যায়, এখানে লিখি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। ওকে, তো রাইট লেফট আমরা তাহলে এখানে বুঝতে পারছি। এখন এই রাইট লেফটের এই ব্যাপারগুলো বোঝার পর তাহলে এটা আমাদের হৃৎপিণ্ড। এবার আমরা হৃৎপিণ্ড ক্লিয়ার করে বা বেসিকভাবে পড়বো। তাহলে এই রাইট লেফট আমি মুছে দিই। হ্যাঁ, এখন আমাদের হৃৎপিণ্ডের দুই পাশে, এটা আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের দুই পাশে আমাদের দুইটা কি আছে, এটা আমাদের ধরো রাইট লাংস, হ্যাঁ, এটা আমাদের লেফট লাংস। আমাদের হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা লাংস থাকে। এই যে আমাদের হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা কি থাকে, লাংস বা ফুসফুস থাকে আমাদের হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা। একদম নিচে এই হৃৎপিণ্ডের নিচে যে অংশগুলো আছে, হৃৎপিণ্ডের নিচের অংশগুলোকে আমরা ধরো হচ্ছে দেহকোষ বলি, সোজা ভাষায় ধরো দেহকোষ, আমাদের হৃৎপিণ্ডের নিচের অংশ দেহকোষ। ওকে,
উপরে কি আছে আমাদের, এই হৃৎপিণ্ডের উপরে, হৃৎপিণ্ডের উপরের অংশের মধ্যে তাহলে আমাদের কি আছে, মস্তিষ্ক আছে একবারে সবার উপরে, তারপর আছে হচ্ছে আমাদের ঘাড়, মস্তিষ্ক সবার উপরে, তারপর হচ্ছে মুখমণ্ডলীয় অঞ্চল, তারপর হচ্ছে ঘাড়। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল মানুষের ছবি। আর হচ্ছে এই পাশে দুইটা হচ্ছে, ধরো এই পাশে দুইটা হচ্ছে, এই ধরো দুইটা, মানে আমরা একটু মানুষের অংশগুলো একটু ডায়াগ্রাম আমরা একটু আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এটা হাত, এটাও আমাদের হাত, তার মানে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড আর এটা আমাদের রাইট হ্যান্ড, এরকম ব্যাপার। হ্যাঁ, তার মানে সহজ ভাষায় আমরা হচ্ছে, ওকে খেয়াল করো, তার মানে হচ্ছে আমাদের এটা হৃৎপিণ্ড, হার্ট, আমাদের এটা হচ্ছে হার্ট, ঠিক আছে। আমরা বেসিক এটা একটা হার্টের গঠন শিখছি। এটা হচ্ছে একটা হার্ট এবং দুই পাশে দুইটা ফুসফুস আছে হার্টের দুই পাশে দুইটা, আর আমাদের দুই পাশে দুইটা হাত আছে, উপরে আমাদের মস্তিষ্ক, মুখমণ্ডল, ঘাড় এই অঞ্চলগুলো আছে, আর নিচে আমাদের দেহকোষ আছে। তো এই যে জায়গাগুলা, এইটা কি দেখো আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের উপরের অংশ, হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডের উপরের অংশ, হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের উপরের অংশ। তো আমরা জানি হৃৎপিণ্ড থেকে যা বের হবে, হৃৎপিণ্ড থেকে যা বের হবে তা ধমনী। হৃৎপিণ্ড থেকে কিছু বের হয়েছে সেটা ধমনী, কিছু হৃৎপিণ্ডের ভেতরে আসছে তা শিরা। হৃৎপিণ্ড থেকে কিছু বের হবে তার নাম ধমনী, কিছু হৃৎপিণ্ডের ভেতরে আসবে তার নাম শিরা। তো এই যে আমাদের মস্তিষ্ক, মুখমণ্ডল, ঘাড় আছে, এই জায়গা থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা একটা রক্ত নালী আমাদের হৃৎপিণ্ডে আসবে। এই মস্তিষ্ক, মুখমণ্ডল, ঘাড় এই যে অঞ্চলগুলো আছে, মানে আমাদের হৃৎপিণ্ড এখানে, হৃৎপিণ্ডের উপরের যে অঞ্চলগুলো আছে সেই উপরের অঞ্চল থেকে, হৃৎপিণ্ড এখানে, হৃৎপিণ্ডের উপরের অঞ্চল থেকে এই কিছু রক্তনালী আমাদের হৃৎপিণ্ডে আসবে। তার মানে উপর থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? বাইরে থেকে আসতেছে। কোথায় আসে? হৃৎপিণ্ডে আসছে। তার মানে যা হৃৎপিণ্ডে আসে তা শিরা, যা হৃৎপিণ্ডে আসে তাকে আমরা কি বলি? শিরা বলি। যা হৃৎপিণ্ড থেকে বের হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা ধমনী বলি। তার মানে যা হৃৎপিণ্ডে আসে তাকে আমরা বলি শিরা, যা হৃৎপিণ্ড থেকে বের হয় তাকে আমরা ধমনী বলি। এটা ধ্রুব সত্য, এটার কোনো মিথ্যা নেই। যা হৃৎপিণ্ডে আসে তা শিরা, যা হৃৎপিণ্ড থেকে বের হয় তা ধমনী। তো এখন হচ্ছে আমাদের এই মস্তিষ্ক, মুখমণ্ডল, ঘাড় মানে হৃৎপিণ্ডের উপরের যে অঞ্চল আছে সেই উপরের অঞ্চল থেকে রক্তনালীগুলা, ওই উপরের অঞ্চল থেকে রক্তনালীগুলা আসে আমাদের হৃৎপিণ্ডে, তার মানে কেউ শিরা। তো ছোট 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 শিরাগুলা একসাথে মিলে আসে, ছোট ছোট শিরা একসাথে মিলে আসে। তো আমি আগেই তোমাদের বলছি, যারা আগের মাসে ক্লাস করছো, যে একসাথে সবগুলা শিরা যদি আসে তখন তাকে আমরা বলি মহাশিরা। তখন তাকে আমরা কি বলি? মহাশিরা বলি। একসাথে অনেকগুলো শিরা আসলে তখন আমরা একসাথে অনেকগুলো শিরা হয়ে একটা মোটা শিরা যদি হয় তখন আমরা তাকে কি বলি? মহাশিরা। তার মানে ধরো এটা হচ্ছে চিকুন একটা শিরা, এই চিকুন শিরাটাকে, এই চিকুন অংশটাকে আমি বলতেছি আমি শিরা, আর এইগুলা মিলে যখন এরকম বড় মোটা একটা জিনিস হয় তখন আমি তাকে কি বলতেছি? মহাশিরা। বা লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, শিরা ইংরেজি হচ্ছে ভেইন। শিরা ইংরেজি কি? ভেইন। আর মহাশিরা ইংরেজি হচ্ছে ভেনা কাভা। মহাশিরা ইংরেজি কি? মহাশিরা ইংরেজি হচ্ছে ভেনা কাভা। তো এই উপর থেকে মহাশিরা আসতেছে, এই মস্তিষ্ক, মুখমণ্ডল এবং ঘাড় এই অঞ্চল থেকে আমাদের হৃৎপিণ্ডে একটা মহাশিরা আসে। আমাদের হৃৎপিণ্ডে একটা কি আসে? একটা মহাশিরা আসে। তাহলে কোথা থেকে আসতেছে এই মহাশিরা? উপর থেকে আসতেছে। উপর থেকে যদি আসে তার মানে কি? ইংরেজি, বাংলায় আমি কি বলবো? বাংলায় আমি বলবো ঊর্ধ্ব মহাশিরা। বাংলায় আমি কি বলবো? বাংলায় আমি বলবো ঊর্ধ্ব মহাশিরা। তার মানে উপর থেকে এই যে শিরাটা আসলো, এই শিরাটাকে আমি কি বলবো? এই শিরাটাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা, বা ইংরেজিতে আমি বলি, এটাকে বলি হচ্ছে আপার ঊর্ধ্ব মহাশিরা, বা একে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, বা একে আমরা এসভিসিও বলতে পারি। তার মানে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, বা এটা যেহেতু উপর থেকে আসছে এই জন্য আমরা একে আরেকটা নামও বলতে পারি, সেটা হচ্ছে সুপেরিয়র। নাম কি? সুপেরিয়র। সুপেরিয়র মানে উপরে।
কোথা থেকে আসতেছে? উপর থেকে আসতেছে, অনেকগুলা শিরা একসাথে মিলে আসছে। তো অনেকগুলা শিরা একসাথে মিলে যদি আসে তখন আমরা তাকে কি বলি? দেখতে অনেক মোটা, নাম আমি কি বলি? মহাশিরা। মহাশিরা ইংরেজি কি? ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। তো একে আমরা কি বলি? একে আমরা বলি এসভিসি। কি আমরা কি বলি? একে আমরা বলি এসভিসি। একে আমরা কি বলি? এসভিসি, সুপিরিয়র ভেনা কাভা। আমাদের সুপিরিয়র ভেনা কাভা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কি করে? আমাদের হৃৎপিণ্ডের ভেতর রক্ত নিয়ে আসে। এখন নর্মালি শিরার চরিত্র কি? শিরার চরিত্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা। আমি শিরার চরিত্র কি? শিরার চরিত্র হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। কি যুক্ত রক্ত নিয়ে আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে শিরা। তার মানে এই যে শিরাটা, এটা হৃৎপিণ্ডের উপরের অঞ্চল থেকে আসছে। কোথা থেকে? হৃৎপিণ্ডের উপরের অঞ্চল থেকে আসছে। তো হৃৎপিণ্ডের উপরের অঞ্চল থেকে একটা মোটা শিরা আসছে, হৃৎপিণ্ডের উপরে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সব নিয়ে। কোথায় আসছে? আমাদের রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দে। প্রশ্ন আসে ডান অলিন্দে কোনটি উন্মুক্ত হয়? তার মানে কি একটা জানতে পারলাম আমরা, ডান অলিন্দে উন্মুক্ত হয়, তার নাম সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এরপর আমাদের এই যে নিচের যে অংশগুলো আছে, তার মানে আমি বলতে পারি যে নিচের দেহকোষ। আমি কি বলতে পারি? নিচের দেহকোষ। তো এই যে আমাদের হৃৎপিণ্ডের নিচে, এই যে আমাদের হৃৎপিণ্ডের নিচে আমাদের পেট, আমাদের পাকস্থলী থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে অংশগুলো আছে সেখানেও কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো একটা শিরার মাধ্যমে উপরে আসবে। সেই শিরাটাকে আমরা কি বলবো? নিচ থেকে রক্ত নিয়ে আসছে। তার মানে এই অংশটা আমাদের, এই নিচের দেহকোষগুলো কি করবে? আমাদের নিচ থেকে রক্ত নিয়ে আসবে। যেহেতু নিচ থেকে রক্ত নিয়ে আসতেছে আমাদের, তার মানে এটার নাম কি হবে? এটার নাম হবে নিম্ন মহাশিরা। নিচ থেকে নিয়ে আসতেছে একটা মোটা শিরা, মোটা পাইপ, এটাকে আমি কি বলবো? নিম্ন মহাশিরা। তো ঊর্ধ্ব মানে যদি সুপিরিয়র হয়, তার মানে নিম্ন মানে কি? নিম্ন মানে হবে ইনফেরিয়র। তার মানে আমি কি বলতে পারি? ইনফেরিয়র ভেনা কাভা। তার মানে আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে, আমাদের দুইটা জিনিস উন্মুক্ত হয়। ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে আমাদের কয়টা জিনিস উন্মুক্ত হয়? আমাদের দুইটা জিনিস উন্মুক্ত হয়। একটার নাম কি? সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, আরেকটার নাম ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। আরেকটা জিনিস উন্মুক্ত হয় যেটার নাম এখন বলবো না, আমরা পরে বলবো। তার মানে খেয়াল করে দেখো, আমাদের এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহে সঠিকভাবে পরিবহন করা। সো আমাদের এই হৃৎপিণ্ডের উপরে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো একটা মোটা পাইপের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে আসে। নিচ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা একটা মোটা পাইপের মাধ্যমে হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ডে যে আসবে তার শিরা, এবং অনেকগুলো শিরা মিলে যখন বড় হয়ে যায় তখন তাকে আমরা বলি মহাশিরা। তার উপর থেকে যদি আসে তার মানে ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে আসলে নিম্ন মহাশিরা। ইংরেজিতে আমরা শিরা মহাশিরা মানে কি বলি? ইংরেজিতে আমরা মহাশিরা মানে বলি ভেনা কাভা। তাহলে উপর থেকে আসলে নাম কি হবে? ঊর্ধ্ব মানে সুপেরিয়র ভেনা কাভা, নিম্ন মানে কি? ইনফেরিয়র ভেনা কাভা। এতটুকু বুঝতে পারছো? যতটুকু পড়াইছি ততটুকু আগে বুঝো। ওকে, সো তাহলে এতটুকু আমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের এই যে দুইটা অলিন্দ, এটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা অট্রিয়াম। এই অলিন্দের মাঝখানে, দুইটা অলিন্দের মাঝখানে একটা পর্দা থাকে। দুইটা অলিন্দের মাঝখানে একটা পর্দা থাকে, দুইটা নিলয়ের মাঝখানে একটা পর্দা থাকে। সো দুইটা অলিন্দের মাঝখানে যে পর্দা আছে, এই অলিন্দের মাঝখানে পর্দাকে আমরা কি বলবো? অলিন্দের মাঝখানে, দুটো অলিন্দর মাঝখানে যে পর্দা থাকে তাকে আমরা নাম বলবো ইন্টার। দুইটা অলিন্দের মাঝখানে, তার মানে ইন্টার, দুইটা অলিন্দের মাঝখানে, তার মানে ইন্টার। কিসের মাঝখানে? অলিন্দের মাঝখানে। তার মানে কি? ইন্টার। অলিন্দ ইংরেজি কি? অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াল। অলিন্দ ইংরেজি কি? অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াল। তার মানে দুইটা অলিন্দের মাঝখানে একটা পর্দা, ইন্টার অ্যাট্রিয়াল পর্দা। পর্দাকে মেডিকেল ভাষায় বলা হয় সেপ্টা। পর্দাকে মেডিকেল ভাষায় কি বলা হয়? সেপ্টা। তার মানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা, বা বাংলা ভাষায় কি আমরা কি বলতে পারি? বাংলা ভাষায় কি আমরা বলি? আন্ত অলিন্দ পর্দা। বাংলা ভাষায় কি আমরা কি বলি? আন্ত অলিন্দ পর্দা। তার মানে কি? এটাকে আমি শর্ট ফর্মে লিখি IAS। আই লেখা মার্কার বেইমানি করতেছে। IAS। তাহলে আমরা কি বলি? IAS মানে কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা, আন্ত অলিন্দ পর্দা, IAS। ঠিক আছে। আর এই যে অংশটা আছে, এই অংশটা তার মানে কি? এটা হচ্ছে দুইটা
কিসের মাঝখানে? ভেন্ট্রিকলের মাঝখানে। যদি অলিন্দের মাঝখানে পর্দাকে আমি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টা বলতে পারি, তাহলে ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দাটা থাকবে তাকে আমি কি বলবো? ইন্টারভেন্ট্রিকুলার মাসেল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। ভেন্ট্রিকলের মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা মানে পর্দা, তার মানে কি হবে? আন্তঃনিলয় পর্দা, তার মানে কি হবে? আন্তঃনিলয় পর্দা। ঠিক আছে, তার মানে এই জায়গাটাকে আমি কি বলতে পারি? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। তার মানে একটা আছে আমাদের ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টা, একটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। তো ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাটা আমাদের কি করছে? আমাদের এই দুইটা অ্যাট্রিয়ামকে আলাদা করে রাখছে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা আমাদের কি করছে? আমাদের দুটো ভেন্ট্রিকলকে আলাদা করে রাখছে। তার মানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টা অ্যাট্রিয়ামকে আলাদা করে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা আমাদের ভেন্ট্রিকলকে আলাদা করে রাখে। তো এই আলাদা করে রাখার ফলে আসলে কি হয়? এই যে আমাদের উপর থেকে নিচ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসে, আমাদের এই নিচ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসতেছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে পৃথিবীতে গ্র্যাভিটির ভূমিকা আছে কি নাই? এই যে ধরো একটা জিনিস নিচ থেকে উপরে উঠতেছে, আরেকটা জিনিস উপর থেকে নিচে নামতেছে, তো উপর থেকে যখন নিচে নামে তখন তো গ্র্যাভিটির ফোর্সে এই গড়গড় করে নিচে নেমে যাওয়ার কথা। বা এই যে নিচ থেকে উপরে যে উঠতেছে, এই নিচ থেকে উপরে ওঠাটা কি সহজ হবে? রক্ত এই যে নিচ থেকে উপরে ওঠে, এটা কি এত সহজ হবে? হবে না। এই নিচ থেকে উপরে ওঠার জন্য কিন্তু তার অনেক কষ্ট করা লাগে। এই নিচ থেকে উপরে যখন রক্ত উঠতে যায় তখন বারবার রক্তটা পড়ে যেতে নেয়। এই নিচ থেকে রক্ত যখন উপরে উঠতে যায় তখন রক্তটা বারবার নিচে পড়ে যেতে নেয়। এটা কিন্তু নিয়ম পৃথিবীর, যে নিচ থেকে যখন উপরে উঠতে যাবে সেটা পড়ে যেতে চাবে। তুমিও তোমার লাইফে যখন একদম নিচু অবস্থা থেকে, অর্থনৈতিক ইকোনমিক্যাল কন্ডিশন নিচের অবস্থা থেকে উপরের দিকে যেতে থাকবা, তখন তুমি কিন্তু নিচে পড়ে যেতে পারো, একদম ঠাস করে পড়ে যেতে পারো। দ্যাটস ওয়াই তোমার কি করতে হবে? তোমার জায়গায় 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 এমন একটা কিছু বেস গড়ে তুলতে হবে যেই বেসটার উপর তুমি দাঁড়ায় থাকতে পারো। তার মানে ব্যাপারটা এরকম যে তোমার এই লম্বা একটা পাইপ আছে, তুমি সেই পাইপ বেয়ে উঠতে চাচ্ছ, তোমার লাইফেই চিন্তা করো। তো তুমি জানো যে পাইপটা অনেক পিচ্ছিল, তুমি পড়ে যেতে পারো। তো তুমি সোজা এতটুকু উঠে এই জায়গায় উঠে এই নিচে পড়ে যাওয়া থেকে বেটার না যে এই জায়গায় যখন তুমি উঠতেছো, ওঠার সময় করলা কি এই জায়গায় কিছু একটা তৈরি করে রেখে গেলা, আবার এই জায়গায় কিছু একটা তৈরি করে রেখে গেলা। তো যখন তুমি এখান থেকে পড়ে যাবা তখন আলটিমেটলি তুমি এই জায়গায় আইসা দাঁড়াইতে পারবা, আবার এই জায়গায় এসে দাঁড়াইতে পারবা। তার মানে কি হচ্ছে যে আমরা যেমন আমাদের লাইফে আমাদের জীবনে উপরে ওঠার সময় এই কাজটা করা উচিত যে আমরা যখন উপরে উঠতে থাকবো একটা বেসিক গড়ে তোলা উচিত, যে আমরা যখন ইনভেস্ট করব মানি, কিছু ইনভেস্ট করা মানি রেখে দেওয়া উচিত। একদম সব দিয়ে কোনো কাজ করার পর সব যদি শূন্য হয়ে যায় আমরা নিঃস্ব হয়ে যাব। ঠিক তেমনি আমাদের এই যে কপাটিকাটা, আমাদের এই যে শিরাটা আছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরাও যখন উপরে ওঠে তার মধ্যে এরকম কপাটিকা থাকে। নিম্ন মহাশিরার মাঝখানে কি থাকে? কপাটিকা থাকে। নিম্ন মহাশিরার মাঝখানে কি থাকে? কপাটিকা থাকে। সো এই নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কাভা, এই ইনফেরিয়র ভেনা কাভার মধ্যে যে কপাটিকাটা থাকে সেই কপাটিকার নাম আমাদের জানতে হবে। নিম্ন মহাশিরার মধ্যে একটা কপাটিকা থাকে, সেই কপাটিকার নাম কি? সেই কপাটিকার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। তো এই ইউস্টেশিয়ান কপাটিকাটা কি করে? কপাটিকার কাজ হচ্ছে এই যে রক্তটা উপরে উঠতেছে সে কিন্তু গ্র্যাভিটির বিপরীত দিকে উঠতেছে। গ্র্যাভিটির বিপরীত দিকে যেহেতু উঠতেছে তার পড়ে যাওয়ার চান্স আছে। সো দ্যাটস ওয়াই কপাটিকাগুলো থাকে। আর লাইফে মনে রাখবা কপাটিকার কাজ হচ্ছে সবসময় একমুখী চলন নিয়ন্ত্রণ করা, যে সে একদিকে যেতে দিবে, ইউনি ডিরেকশনাল ফ্লো মেনটেন করা। কপাটিকার কাজ কি? ইউনি ডিরেকশনাল ফ্লো মেনটেন করা। আবারও বলছি, কপাটিকার কাজ কি? ইউনি ডিরেকশনাল ফ্লো মেনটেন করা, একমুখী চলন নিয়ন্ত্রণ করা। তো এই হচ্ছে যে আমাদের উঠলো। তো এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এই জায়গায় চলে আসলো, তার মানে উপরের প্রকোষ্ঠে আসছে, নিচে চলে যাইতে চাবে না, নিচে চলে যাইতে চাবে বা কোনো একটা জায়গায় যাইতে চাবে। যে মানুষ বদ্ধ থাকতে পছন্দ করে না বা এক জায়গায় আটকে থাকতে মানুষ পছন্দ করে না, সেই কার্বন ডাই অক্সাইড যে রক্তগুলো আসার পরই সে দিক বিদিক ছোটাছুটি করে যে আমি কোথায় যাব কোথায় যাব। সো এই রাইট অ্যাট্রিয়াম থেকে সে কি লেফট অ্যাট্রিয়ামে যেতে পারবে?
পারবে না, কারণ রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে একটা পর্দা আছে, সেই পর্দাটাকে আমরা বলি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা বা আন্ত অলিন্দ পর্দা। এই পর্দার কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাওয়া তার পক্ষে পসিবল। রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট এসে যাইতে পারবে, সরি রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম এসে যাইতে পারবে, পারবে না, পসিবল না। কিন্তু অনেক সময় অনেক ছোট বাচ্চাদের এই জায়গায় ফুটা থাকে, আমরা বলি না হার্টে ফুটা পাওয়া গেছে, তোমাদের কারো ফ্যামিলিতে বা পরিচিত মানুষের মধ্যে শুনছো কিনা অনেক বাচ্চা জন্মের পর হার্টে ফুটা পাওয়া যায়। তো বাচ্চাদের জন্মের সময় বা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন নর্মালি বাচ্চার হৃৎপিণ্ডের এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টার মাঝখানে একটা ফুটা থাকে। কেন ফুটা থাকে? কারণ বাচ্চারা রক্ত পায় মায়ের ফিটাস থেকে, সেই ফিটাস থেকে রক্তটা সার্কুলেট হওয়ার জন্য বা ঠিকমতো পরিবহন হওয়ার জন্য এই মাঝখানে একটা ফুটা দরকার হয়, যেটা রক্তটাকে মিক্সিং করতে সাহায্য করে। বাট যখন আমরা বড় হয়ে যাই তখন তো আমরা মায়ের প্লাসেন্টা থেকে রক্ত পাচ্ছি না, আমরা নিজেদের মতো সার্কুলেশন সিস্টেম আছে। তো বড় হওয়ার পর সাথে সাথে এই ফুটাটা অফ হয়ে যাওয়ার কথা, এই ফুটাটা অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেক বাচ্চার এই ফুটাটা থেকে যায়। যদি থেকে যায় কোনো বাচ্চার হৃৎপিণ্ডে ফুটা, তাহলে ওই বাচ্চার একটা কমন সাইন দেখা যায় যে বাচ্চার চেহারা নীল হয়ে যেতে থাকে প্রায়। তো এরকম নানা সাইন সিমটম দেখা যায় এবং বাচ্চা বুকে ব্যথা করে, প্রচণ্ড কান্নাকাটি করে। সো ডাক্তার দেখানোর পর যখন ইকোকার্ডিওগ্রাম করা হয় তখন দেখা যায় যে হৃৎপিণ্ডে একটা ফুটা আছে। তো ফুটা যদি বেশি ছোট থাকে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায়, আর যদি বেশি বড় থাকে তাহলে বাচ্চা বড় হওয়ার পর মানে 5 বছর হওয়ার পর বাচ্চার অপারেশন করে এই ফুটাটা অফ করা লাগে। এবং হৃৎপিণ্ডে যদি ফুটা থাকে আমাদের তখন তাকে আমরা এটাকে বলি ফোরামেন ওভালি বলি। হৃৎপিণ্ডে যদি আমাদের এখানে একটা ফুটা থাকে তখন আমরা তাকে বলি ফোরামেন ওভালি। যাই হোক, জানা লাগবে না, জাস্ট তোমাদের জন্য জানায় রাখলাম বাচ্চাদের ফুটা থাকে। থেকে যায় অনেক সময় জিনিসটা, নর্মাল যে গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথটা হয় না। নর্মালি এখানে আমার যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেই গ্রোথটা আমাদের এখানে হয় না। নর্মালি একটা বাচ্চার যে গ্রোথ হওয়ার কথা ছিল জেনেটিক্যাল কারণে বা জিনের কারণে বা যে কোনো কারণে বাচ্চার সেই গ্রোথটা হচ্ছে না। এই জায়গাটা বন্ধ হওয়ার জন্য যে গ্রোথটা দরকার সেই গ্রোথটা হয় না তখন বাচ্চাদের হৃৎপিণ্ডে ফুটা থেকে যায়, এবং ফুটা থেকে গেলে তখন সেটাকে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট করে ভালো করে দিই। যা লাগবে দেখো, তোমরা হার্ট রিলেটেড কথাবার্তা, ওই যে একজন জিজ্ঞেস করছে ব্লক কি, ব্লক পড়াবো রাদিয়া, ব্লক আমরা পড়াবো, আমরা সব কিছুই পড়াবো তোমাদের। সো তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ হৃৎপিণ্ড রিলেটেড কোনো কনফিউশন আর তোমাদের থাকবে না। সো এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই রাইট থেকে লেফটে যেতে পারছে না, কারণ কোনো ব্যারিয়ার একদম যেতে পারবে না, যাওয়াটা উচিত না, কারণ আমরা চাই না মিক্সিং হোক কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত। তখন কি হবে, এই রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে সে একটা জায়গা খুঁজে পায়, রাইট এবং লেফটের মাঝখানে সে কি পায়, একটা জায়গা খুঁজে পায়। সো এই রাইট অ্যাট্রিয়াম এবং এই লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে একটা জায়গা খুঁজে পায়। এই রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা কপাটিকা বা কাস্প। এই কপাটিকা থাকে, এই কপাটিকারটা দেখতে এরকম হয়, কপাটিকাটার মধ্যে এরকম 3টা জিনিস থাকে একসাথে। কপাটিকাটা দেখতে এরকম, এই কপাটিকাটা দেখতে এরকম, মানে এরকম দেখতে। তার মানে কপাটিকার 3টা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা। কপাটিকাটা, এখানে যে কপাটিকাটা থাকে, কপাটিকা মানে হচ্ছে একটা দরজা বা একটা ওপেনিং। এই কপাটিকার মধ্যে বা এই রিজিয়নটার মধ্যে কয়টা দরজা থাকে? 3টা, 1টা 2টা 3টা। বাট আমাদের ছবিতে কয়টা দেখা যায়? ছবিতে কিন্তু 2টা দেখা যায়। বাট কপাটিকা এখানে কয়টা থাকে? কপাটিকা কিন্তু এখানে থাকে 3টা, 1 2 3। তার মানে এই যে কপাটিকার যে দরজাগুলা, মানে কপাটিকা একটা, নাম তার একটা, বাট এই কপাটিকার মধ্যে দরজা থাকে কয়টা? মানে এই জায়গাটা হচ্ছে একটা সিঙ্গেল জায়গা, রক্ত নামার একটা জায়গা, যে রাইট অ্যাট্রিয়াম আছে উপরে, নিচে লেফট অ্যাট্রিয়াম, উপরে রাইট অ্যাট্রিয়াম, নিচে রাইট ভেন্ট্রিকল, এর মাঝখানে এরকম একটা জায়গা, এই জায়গাটাকে আমরা বলি কপাটিকা। এবং কপাটিকার মধ্যে যে দরজাগুলো থাকে এই দরজাগুলোকে আমরা বলি কাস্প বলি। এই দরজাগুলোকে আমরা কি বলি? কাস্প, CUSP, কাস্প। যে দরজাগুলা, এই দরজাগুলোকে কাস্প বলি। তাহলে এখানে কাস্প বা দরজা কয়টা থাকে? 3টা দরজা বা কাস্প থাকে। তো 3টা থাকে বলে একে আমরা বলি ট্রাইকাস্পিড কপাটিকা। এইখানে আমরা 3টা কাস্প থাকে বলে আমরা কি বলি? ট্রাই মানে 3, তারপর কি কাস্পিড মানে 3টা দরজা, এবং পুরো জিনিসটাকে কি বলি আমরা? কপাটিকা। তাহলে এই জিনিসটাকে কেন আমরা ট্রাইকাস্পিড কপাটিকা বলি? কারণ হচ্ছে এই জায়গায় আমাদের 3টা কাস্প থাকে, যেরকম 3টা জিনিস একসাথে যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে?
এরকম তিনটা জিনিস একসাথে যুক্ত অবস্থায় থাকে, তাকে আমরা কি বলি? ট্রাইকাসপিড বলি। অর্ধচন্দ্রাকৃতি। আচ্ছা, তো একে আমরা কি বলি? ট্রাইকাসপিড কপাটিকা বলি কিন্তু, ঠিক আছে? এটাকে আমরা বলি ট্রাইকাসপিড। আমাদের ছবিতে দেখানো হয় দুইটা, বাট এটা কিন্তু আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। সো এই ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে রক্ত, কেন ট্রাইকাসপিড? ক্লিয়ার? ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে আমাদের হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের নিচে নেমে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচে নেমে গেল। এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কই যাবে? এখন সে এই রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে যাওয়ার একটা আর্জি জানাবে, বাট রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে তাকে যেতে দেওয়া হবে না, কারণ রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা পর্দা আছে যাকে আমরা বলি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা বা আন্তঃনিলয় পর্দা। সো এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তখন আমাদের সে হাই হুতাশ করবে যে কই চলে আসলাম, কই চলে আসলাম। এরপর আবার এই যে হৃৎপিণ্ডের মধ্যে এরকম আরেকটা লেয়ার থাকবে, এই লেয়ারটা আসলে কি? হৃৎপিণ্ডের মধ্যে আমাদের তিনটা লেয়ার থাকে। হৃৎপিণ্ড আমাদের কয় স্তর বিশিষ্ট? হৃৎপিণ্ড আমাদের 3 স্তর বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ড কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ডের এই যে সবচেয়ে বাইরের যে স্তর থাকে, আমি দেখাবো তোমাদের, এই বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম। বাইরের স্তরকে আমরা কি বলি? এপিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ড কয় স্তর বিশিষ্ট? হৃৎপিণ্ড 3টা স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড। এই সবচেয়ে বাইরের যে অংশ তাকে আমি বলি এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, যে এই যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ, এই বাইরের অংশটা কি? এপিকার্ডিয়াম। তারপরের যে অংশটা থাকে, তারপর ধরো এই লেভেলের একটা অংশ আছে, এই যে অংশটা আছে মাঝখানে তাকে আমি বলি মায়োকার্ডিয়াম। মায়ো মানে মাসেল থেকে আসছে। মায়ো কথাটা কোথা থেকে আসছে? মাসেল বা মাংসপেশি। এটা মুছে দিই। আমি 3টা স্তর, একটাকে আমি কি বলি? এপিকার্ডিয়াম, আরেকটাকে আমি বলি মায়োকার্ডিয়াম। এপি মানে বাইরে, হৃৎপিণ্ডের বাইরে, এপিকার্ডিয়াম। মায়ো মানে মাংসপেশি, হৃৎপিণ্ডের মধ্যে যে মাংসপেশির লেয়ারটা থাকে তাকে আমরা বলি মায়োকার্ডিয়াম। আরেকটা হচ্ছে এন্ডো। এন্ডো মানে ভেতরে, এন্ডোকার্ডিয়াম। সো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, এই 3টা অংশ আমরা হৃৎপিণ্ডের 3টা লেয়ার পাই। তো এই যে মায়োকার্ডিয়াম যে মাসেলটা আছে, মায়োকার্ডিয়ামের ভেতর যে মাসেলটা থাকবে, এই মায়োকার্ডিয়ামের মধ্যে আমরা যে মাসেলটা দেখতে পাবো, সেই মাসেলটা হচ্ছে মায়োকার্ডিয়ামের মধ্যে যে মাসেলটা থাকে সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে মায়োকার্ডিয়াল মাসেল। আমরা জানি না আমাদের মাসেল কয় প্রকার? 3 প্রকার। স্মুথ মাসেল, তারপর হচ্ছে স্কেলেটাল মাসেল, আর হচ্ছে যে মায়োকার্ডিয়াল মাসেল। কার্ডিয়াক মাসেল বলি আমরা, মায়োকার্ডিয়াল বলি না। আচ্ছা, তাই একজন আমাকে প্রশ্ন করছে যে টোটাল কপাটিকা বললে কি অর্ধচন্দ্রাকৃতিগুলো ইনক্লুড হবে? কপাটিকা বললে তো সবগুলো ইনক্লুড হবে, ওগুলো তো অর্ধচন্দ্র কপাটিকা। পড়াবো, আস্তে আস্তে পড়াবো, আসতে দাও। আর হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে একজন প্রশ্ন করছে যে 3টা জায়গা দিয়ে রক্ত যাবে না যে কোনো একটা জায়গা দিয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে এটা একটা দরজা, এই পুরো জায়গাটা একটা ওপেনিং, এই পুরো জায়গাটা একটা খোলা জায়গা। এগুলা জাস্ট এই জায়গাটাকে বন্ধ করতে সাহায্য করে। তার মানে যখন যাবে এই 3টার মাঝখান দিয়ে যাবে, যখন বন্ধ হবে এই 3টা একসাথে ঠাস করে বন্ধ হবে। এইটা হচ্ছে কনসেপ্ট। তো এই যে আমাদের মায়োকার্ডিয়ামে যে মাসেলটা থাকে, কার্ডিয়াক মাসেল। তো আমরা জানি যে কার্ডিয়াক মাসেল দেখতে নিরীহ হইলেও সেটা কিন্তু মানে এটা স্কেলেটাল মাসেল, তার মানে কার্ডিয়াক মাসেল সংকুচিত প্রসারিত হয়। তো এই যে নিচের যে মাসেলটা আছে এটা সংকুচিত হবে, চাপ দিবে। সো ও ডান থেকে বামে যাইতে পারতেছে না, তার মধ্যে আবার ও চাপ দিছে। চাপ দিলে কোন দিকে যাবে? নিচ থেকে চাপ দেয়। নিচ থেকে চাপটা কোনমুখী হয়? ঊর্ধ্বমুখী হয়, তার মানে উপরের দিকে যাবে। সো উপরের দিকে যখন সে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখন দেখে যে তার জন্য একটা বিশাল পথ নিয়ে বসে আছে একজন, যে হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে। হৃৎপিণ্ড থেকে কোনো কিছু যদি আমাদের বের হয়, হৃৎপিণ্ড থেকে কোনো কিছু যদি আমাদের বের হয়, তখন আমরা তাকে কি বলি?
হৃৎপিণ্ড থেকে যখন আমাদের কিছু বের হয়, আমি এখানে লিখছিলাম মুছে ফেলছি, হৃৎপিণ্ড থেকে যখন কোনো কিছু বের হয় তখন তাকে আমরা ধমনী বলি। তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি বলবো পালমোনারি ধমনী। সো পালমোনারি ধমনী হচ্ছে যে এটা। তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা হই হই রই রই করে হচ্ছে যে উপর দিয়ে উঠে যাবে, এবং এই যে ওঠার সময় ও একটা রাস্তা দেখবে যেটা অবশ্য উপরের দিকেই খোলা আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখতে এই জায়গায়ও দুইটা কাস্প থাকে, এই জায়গায়ও কিছু কাস্প থাকে, বা এটাও একটা কপাটিকা। কপাটিকা মানে একটা একমুখী দরজা, যে এটা একবার খুলবে জাস্ট, যে কোনো একদিকে, অন্য কোনো দিকে যাইতে দিবে না। এই যে এটাকে দেখতে বিজ্ঞানীদের কাছে চাঁদের মতো লাগছে। ওই যে মানে নায়করা নায়িকাদের জন্য গান গায় না, যে তোমার মুখখানা চাঁদের মতো, কি জানি গান ভুলে গেছে, অনেকদিন ধরে বাংলা গান শোনা হয় না। সো এই যে চাঁদের মতো যে উঠে, মানে এই যে অংশটা দেখতে চাঁদের মতো মনে হয়েছে। তো চাঁদও আবার পূর্ণ চাঁদ মনে হয়নি, হাফ চাঁদ মনে হয়েছে। তো এই জন্য কি বলা হয়, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এই যে চাঁদের মতো যে অংশটা উঠে গেছে, বা এই যে দরজা যেটা দেখতে তাদের কাছে চাঁদের মতো লাগছে, সেই চাঁদের মতো দরজাটার নাম দিছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। কি নাম দিছে? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এখন চাঁদ ইংরেজি আমরা ছোটবেলা থেকে জেনে আসছি হচ্ছে মুন। চাঁদ ইংরেজি আমরা ছোটবেলা থেকে জানি মুন, বাট অ্যাস্ট্রোনমিক্যাল ভাষায় চাঁদ ইংরেজিকে বলা হয় লুনার। চাঁদকে কি বলা হয়? লুনার বলা হয়। তো অর্ধ মানে সেমি, চাঁদ মানে তাহলে লুনার, আর কপাটিকা মানে তো কপাটিকা। তার মানে আমরা এই যে কপাটিকা আছে সেই কপাটিকাকে কি বলবো? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, বা ইংরেজি বললে সেমি লুনার কপাটিকা। ইংরেজি বললে কি? সেমি লুনার কপাটিকা। তো এটাকে আমরা আচ্ছা আমি একবার পড়ায় কমপ্লিট করি, করার পর তারপর তোমরা তোমাদের প্রশ্নগুলো করো। তোমরা তো আমাকে পড়াইতে দিতেছো না, পড়ানোর আগেই পরে যে জিনিসগুলো পড়াবো সেটা নিয়ে তোমরা প্রশ্ন করা শুরু করছো, পড়াইতে তো দাও। সো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কি হবে? এই পালমোনারি ধমনির মাধ্যমে আমাদের কই যাবে? ফুসফুসে যাবে। পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে যায়। পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে যায়। তো আমরা ছোটবেলা থেকেই জানি যে আমাদের ফুসফুস একটা হচ্ছে যে বায়ুপূর্ণ গহ্বর, যে গহ্বরের কাজ হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ব্যালেন্স নিয়ন্ত্রণ করা। তো আমাদের এই পালমোনারি ধমনী কাজটা করে। তো পালমোনারি মানে ফুসফুস, তার মানে ফুসফুস মানে পালমোনো, ফুসফুসকে বলা হয় পালমোনো। সো এই ফুসফুস দুইটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, এবং হচ্ছে যে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো নর্মালি আমরা জানি যে আমাদের ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বহন করা। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি স্পেসিফিক ধমনী আছে যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়েছে। তো হৃৎপিণ্ড থেকে বের হইলেই তো তাকে আমি ধমনী বলতেই হবে, আমার কিচ্ছু করার নেই। কোথায় গেছে তা অনুযায়ী নাম, কোথায় গেছে? ফুসফুসে গেছে। ফুসফুস মানে পালমোনো, নাম হচ্ছে পালমোনারি ধমনী। এবং এই ওটা কি হয়েছে? কি কি ভালভ নিয়ে যুদ্ধ লাগছো তোমরা? কপাটিকার ইংরেজি কি? কপাটিকার ইংরেজি হচ্ছে ভালভ। সুপিরিয়রে যে গ্র্যাভিটি থাকে না, ইনফেরিয়রে সুপিরিয়রে গ্র্যাভিটি থাকে না মানে কি? সুপিরিয়র ভেনা কাভা তো হচ্ছে যে গ্র্যাভিটির কারণেই নিচে পড়ে। ইনফেরিয়র ভেনা কাভার কপাটিকা থাকে না, দেখাইলাম না? ইনফেরিয়র ভেনা কাভার কপাটিকা থাকে, এবং ইনফেরিয়র ভেনা কাভার যে কপাটিকা, সেই কপাটিকাকে আমরা কি বলি? আমরা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা বলি। ইয়েস, কারেন্ট চলে গেছে। আচ্ছা আবার বোঝাবো। আচ্ছা আমি মুখে বলি, আমার যতক্ষণ ইউপিএস আমাকে সাপ্লাই দিচ্ছে ততক্ষণ তোমরা একটু বোঝো, ঠিক আছে? আমি তোমাদের মুখে বলছি আবার। দেখো যে আমাদের হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আমাদের হৃৎপিণ্ডের উপরে অনেকগুলো অঙ্গ রয়েছে, আমাদের হৃৎপিণ্ডের নিচে অনেকগুলো অঙ্গ রয়েছে। আমাদের হৃৎপিণ্ডে যা আসে, যে রক্তনালীটা আমাদের হৃৎপিণ্ডে আসে, সেই রক্তনালীটাকে আমরা বলি শিরা। আর হৃৎপিণ্ড থেকে যে রক্তনালীটা বের হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ধমনী বলি। এখন আমাদের হৃৎপিণ্ডের উপরে অনেকগুলো অঙ্গ আছে, সেই অঙ্গগুলো নানা কাজ করে, কাজ করার ফলে শ্বসন প্রক্রিয়ায়, যে আমরা বলি অন্তঃশ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দ্যাট মিনস আমাদের দেহের উপরে প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে,
হৃৎপিণ্ডের নিচেও প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে। তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো নিয়ে যাত্রা শুরু করে উপর থেকে একজন, নিচ থেকে একজন। উপর থেকে যে যাত্রা করে আসে সেই উপরের জিনিসটাকে আমরা বলি সুপেরিয়র, এবং অনেক মোটা একটা রক্তনালীর মাধ্যমে আসে, হৃৎপিণ্ডে আসে, তার মানে শিরা। একে আমরা কি বলবো? সুপিরিয়র ভেনা কাভা বলবো, ঠিক আছে। আর নিচে যেটা আসে, নিচ থেকে যেটা উপরে আসে তাকে আমরা বলি ইনফেরিয়র ভেনা কাভা। তার মানে আমাদের দুই ধরনের ভেনা কাভা আছে, একটাকে আমরা বলি সুপিরিয়র ভেনা কাভা এবং আরেকটাকে আমরা বলি ইনফেরিয়র ভেনা কাভা। এই দুইটা ভেনা কাভাই আমাদের কোথায় আসে? আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে রক্ত সরবরাহ করে নিয়ে আসে। এই ডান অলিন্দে রক্ত নিয়ে আসে কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। এখন ডান অলিন্দে রক্ত আসার পর তো ডান অলিন্দ খুব মানে ছোটাছুটি করে যে ও কই যাবে, যে ডান অলিন্দ থেকে রক্ত কি বাম অলিন্দে যেতে পারবে না। বাম অলিন্দ বলে যে না, দেখো তুমি অনেক গরিব, আমি অনেক বড় লোক, আমার বাবা আর তোমার বাবা মাঝখানে একটা দেয়াল দিয়ে রেখেছে। তো ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে একটা দেয়াল থাকে। এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে একটা দেয়াল থাকে বা একটা পর্দা থাকে, তাকে আমি বলি আন্ত অলিন্দ পর্দা, বা ইংরেজিতে কি বলতে পারি? ইংরেজিতে আমরা বলতে পারি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা। ইংরেজিতে আমরা কি বলতে পারি? ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টা। তাহলে ডান থেকে বামে যেতে পারছে না, যদি যেতে পারে তাহলে সেটা কিন্তু প্যাথোলজি বা রোগ। এখন এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। একটু কথা শোনো, আমি কষ্ট করে বলতেছি গরমের মধ্যে বসে, তোমাদের জন্যই তো বলছি যে তোমাদের ছবি দেখিয়েছি, এখন একটু যদি শোনো তাহলে ব্যাপারটা আবার একটু মাথায় ঢুকবে। বাট তোমরা তো গল্প করেই যাচ্ছ, মন দিয়ে কাজ হবে না, কারণ একটু পরে ইউপিএস অফ হয়ে গেলে ওয়াইফাই থাকবে না। সো তারপর যেটা আমাদের কথা, যে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। এই যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে, এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসার সময় তার একটা জায়গায় দরজায় দেখা হয়, সেই দরজাটাকে বলা হয় কপাটিকা। সেই কপাটিকাটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ট্রাইকাস্পিড কপাটিকা। তো ট্রাইকাস্পিড কপাটিকা হয়, বিজ্ঞানীরা খুব রিসার্চ করা শুরু করলো যে আসলে কেন একে ট্রাইকাস্পিড দিলাম, বা কেন আমি একে ট্রাইকাস্পিড বলবো। কেন বলার কারণ কি? বলার কারণ হচ্ছে যে আমাদের এখানে যে জায়গাটা, সেই জায়গাটায় 3টা পাল্লা থাকে। সেই জায়গায় পাল্লা কয়টা? 3 পাল্লা বিশিষ্ট। যে একটা দরজা সেটা 3 পাল্লা বিশিষ্ট, একটা বা একটা ওপেনিং, যাওয়ার একটা পথ 3টা পাল্লা বিশিষ্ট। সো 3টা পাল্লাকে বা প্রতিটা অংশকে আমরা বলি কাস্প বলি। তাহলে কয়টা কাস্প আছে? 3টা কাস্প আছে। সো দ্যাটস ওয়াই আমরা তাকে কি বলি? দ্যাটস ওয়াই আমরা তাকে বলি ট্রাইকাস্পিড কপাটিকা। এখন তোমার পরীক্ষা এমসিকিউ আসবে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে কোন কপাটিকা বলে? কমেন্টে জানাও। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে আমরা কোন কপাটিকা বলি? কমেন্টে জানাও। শেষ, আমার কারেন্ট ওয়াইফাই সব শেষ। সো বাই, টাটা।